জি স্যার। আই সো সরি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনারে স্বাগত। আজকের ওয়েবিনারে আমরা হচ্ছে জব অপরচুনিটিজ ইন ডাটা অ্যানালাইটিক্স ফর লোকাল, গ্লোবাল অ্যান্ড রিমোট এই টপিক নিয়ে আলোচনা করব। এবং আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন সাব্বির হোসেন ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট ফর আ জার্মান বেসড রিটেল কোম্পানি। কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময়ে আপনাদের ভিডিও এবং অডিও অফ রাখবেন, এবং ওয়েবিনারে আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে ওগুলো কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন। আমরা ওয়েবিনার শেষে যখন ভাইয়া কোয়েশ্চেন আনসার সেশন নিবেন তখন হচ্ছে আমরা আপনাদের চ্যাট বক্সে কোয়েশ্চেন্স গুলো নিব। এবং আপনাদের যদি আমি আগেই অ্যাড করে দিতে যাচ্ছি যে আপনারা যদি ওয়েবিনার রেকর্ডিং চান তখন আমি আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিব। ফর্মের আপনারা যদি ফিল আপ করেন তাহলে এই ওয়েবিনারের লিঙ্কটা পেয়ে যাবেন। এমনিতে আমাদের কোর্সের রিলেটেড সব ডিটেলসও ওয়েব চ্যাট বক্সে দেওয়া থাকবে, কাইন্ডলি ওখান থেকে চেক করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন সাব্বির হোসেন ভাইয়াকে ফ্লোরটা দিয়ে দিতে যাচ্ছি। সাব্বির হোসেন ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর দ্য নাইস ইন্ট্রোডাকশন। আসসালামু আলাইকুম যারা জয়েন করেছেন। সো একটা ছুটির সময় চলছে, হয়তো বা টানা ছুটি, অধিকাংশ মানুষই একটা বা বছরের শেষের দিকে ছুটিতে থাকে, অ্যানুয়াল লিভ হোক বা যাই হোক। সো এই জন্য আমাদের এমনিতে অডিয়েন্স কম। সো এটা একটা ভালো, আপনারা যারা জয়েন করেছেন আপনাদের যত কোয়েশ্চেন আছে আমি চেষ্টা করব, বা কিউরিয়াসিটি আছে বা যে কোনো কুইরিজ আমি অ্যাড্রেস করার চেষ্টা করব। আর আমার হোস্টের কাছে এও থাকবে যে হলো আমার যদি কোনো কারণে নেটওয়ার্কে প্রবলেম করে, ইউজুয়ালি করে না, আজকে কোনো কারণে সমস্যা হচ্ছে, যদি সামহাও করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে জানানোর জন্য। শিওর ভাই। আমার ওটাতে মোবাইল নেট অন করা আছে, আমি মোবাইল নেটে আমি কানেক্ট করে নিব। ওকে। শিওর ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। সো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, আসলে এখন ইনফরমেশনের যুগে উম, আমরা যদি একটু প্রপারলি রিসার্চ করি, আসলে যে কোনো ইনফরমেশন গ্যাদার করা খুব কঠিন হয় না। যে এমন আমরা জব অপরচুনিটি নিয়ে কথা বলতেছি, যে ডাটা অ্যানালিটিক্স এর জব অপরচুনিটি লোকাল এবং গ্লোবাল মার্কেটের ট্রেন্ডে, কিন্তু যেটা হয় যে আমরা ইউজুয়ালি একটু ভেরিফাই করতে চাই যারা প্র্যাকটিক্যালি ফিল্ডে আছে। তো সেটা একটা বিষয়। আর ডাটা অ্যানালিটিক্স, ডাটা সায়েন্স, তারপরে মেশিন লার্নিং, এআই ইঞ্জিনিয়ারিং, এরকম পাশাপাশি বিজনেস অ্যানালিটিক্স অনেকগুলো ফিল্ড আছে তো কাছাকাছি। সো এই জায়গাটা একটা কনফিউশন তৈরি হতে পারে, আমি কি ধরনের প্রিপারেশন নিলে আম, কোন ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবো, বা কোনটার ডিমান্ড কেমন এখনকার সময়ে। সো এই জায়গায়, এবং আরেকটা কনসার্ন থাকে যে এআই এর যুগে আমার কি আদৌ এগুলা শিখে কোনো লাভ হবে ইনভেস্ট করে, কারণ এআই তো অনেক কিছু অটোমেট করে দিচ্ছে। সো এটা কি আমার রিক্রুটমেন্ট কি হবে বা কম হচ্ছে কিনা। সো আমরা কিছু বেসড অন কিছু ফ্যাক্ট বা ডেটা, ওয়ার্ল্ড ওয়াইড ডেটা নিয়েও আমরা দেখবো, বাকিটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো। আর আমি যদি আমার কথা বলি, ডেটা সায়েন্টিস্ট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট বলতে পারেন। সো আমার ক্যারিয়ারের শুরুটা ছিল একাডেমি এবং রিসার্চ থেকে। আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে কাজ করেছি বছর দুয়েক, স্ট্যাটিস্টিক্স এর লেকচারার। এর আগে আমি সেভ দ্য চিলড্রেনে কিছুদিন কাজ করেছি, প্রজেক্ট বেসড ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। অ্যান্ড দেন অ্যাকচুয়ালি একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল আমি স্কিল বেসড কিছু করতে চাই, যেখানে হলো আমি একটু ফ্লেক্সিবিলিটি পাবো, আমার স্কিল থাকলে আমি যে কোনো জায়গা থেকে আমি কাজ করতে পারবো। এটা এখনকার সময় ইয়াং জেনারেশনদের মাঝে অনেকেরই একটা ডিজায়ার্ড বিষয় থাকে। এই জন্যই রিমোট জবের ডিমান্ডও এত বেশি, সবাই খুঁজো করে, এবং প্রিপেয়ার্ড হতে চায় ওভাবে। সো আমি একটা পর্যায়ে দেশের কিছু ফিনটেক কোম্পানিতে কাজ করি ডাটা সায়েন্টিস্ট টিম লিড হিসেবে। সেখানে আমার স্টুডেন্ট এবং আমার ইউনিভার্সিটির কিছু জুনিয়রদের আমি হায়ার করি। আমরা ভালো কিছু কাজ করি, অগ্রণী ব্যাংকে ব্যাংকিং এর জন্য একটা রিপোর্টিং সিস্টেম তৈরি করি, অ্যানালাইসিস করে তারপর ওটা সুইচ করে এই বছর থেকে কোম্পানির জন্য, হ্যামবুর্গ বেসড, ওদের ইউরোপিয়ান বেসড বিজনেস, সে কোনো বিজনেস না। সো আমি এখান থেকে রিমোটলি ওদের হয়ে কাজ করছি, এখানে সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে। তাদের ফুল রিপোর্টিং অটোমেশন আমি পাওয়ার বিএ অটোমেট করা। আর আমি যাওয়ার পরে এই স্টেপ নিয়ে করেছি এবং করছি, এবং পাশাপাশি আমি কনসালটেন্ট হিসেবে কিছু প্রজেক্টে কাজ করি। তো সেটা আলোকে আমি চেষ্টা করবো আপনাদের যদি রিলেটেড কোয়েশ্চেন থাকে এবং
অ্যাড্রেস করা, এবং এর পাশে বাই আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের মনে হয় কোনো একটা পোস্টে আমি দেখেছিলাম যে ওকে, আমরা তো বলতেছি যে জব হয়ে যাবে কিনা, কমে যাবে কিনা, এআই অনেক কিছু রিপ্লেস করতেছে ইজিলি। যারা অল্প স্বল্প জানি তারাও খুব দ্রুত কাজ করে ফেলতেছি, তো একটা টিমে হয়তো বা আগে 5 জন লাগতো, এখন একজন নিলেই হচ্ছে সর্বোচ্চ। সর্ট অফ এমন না। যে প্রথমত তো হলো, এখন আমি পরশুদিন না হ্যাঁ শুক্রবারেও, হ্যাঁ পরশুদিন আমাদের একটা কমিউনিটি করা হয়েছে বাংলাদেশ ফেব্রিক অ্যান্ড পাওয়ার বিআই ইউজার গ্রুপ। সেখানে মাইক্রোসফটের যে সাউথ এশিয়ান যে ওদের মার্কেটিং টিমের হেড মনে হয় একজন ছিলেন, উনি শ্রীলঙ্কার একজন ভদ্রলোক উনি ছিলেন। তো উনি যেমন প্রথমে ওনার বক্তব্যে কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছিলেন, বলতেছে যে আমরা মাইক্রোসফট কেন এত ইনভেস্ট করতেছি এই যে ফেব্রিকে, বা পাওয়ার বিআই থাকতে হয় কেন ফেব্রিকে, বা আলাদা আলাদা অ্যাজুরের প্ল্যাটফর্ম থাকার পরে আমরা কেন ফেব্রিক বা এগুলাতে ইনভেস্ট করতেছি। কজ হলো, আহ, আমরা এস্টিমেট করেছি বর্তমানে গ্লোবাল মার্কেট হলো ডেটা, মার্কেট হলো যেটা ডেটা বা ডেটা ডিপেন্ড ডিসিশন মেকিং বা এই ধরনের পজিশন 2 বিলিয়ন, যেটা ওরা এস্টিমেট করতেছে 2031 সাল বাবদ, আর সেটা 63 বিলিয়নে এটা করবে। তো এই জন্যই শুধু মাইক্রোসফট না, সবাই এরকম হেভিলি ইনভেস্ট করতেছে, নতুন নতুন প্ল্যাটফর্ম আসতেছে, নতুন নতুন টুলস আসতেছে। সব তো একজন মানুষের পক্ষে জানা সম্ভব না, শুরু বা জানারও দরকারও নেই, কিন্তু শুরু করতে হয় কিছু বেসিক বিষয় দিয়ে, কি লাগে না লাগে ওই বিষয় পরে কাজের পাশাপাশি শিখে নেওয়া যায়, কিন্তু অ্যাটলিস্ট ফাউন্ডেশনটা লাগে এবং কিউরিয়াসিটি লাগে কন্টিনিউয়াস আপস্কিলিং এর ব্যাপারে। সো এই এবং এআই বা এগুলাতে যেমন কিছু জব যেমন কমাচ্ছে অটোমেশন করে, আবার কিছু জায়গায় জব ক্রিয়েটও করতেছে, যেগুলো আগে কখনো চিন্তা করা ছিল না। এই যে ভিডিও থেকে অ্যানালাইসিস করে, ডেটা অ্যানালাইসিস করে সেখান থেকে ওয়ার্নিং দেওয়া, হ্যাঁ, সেটা এই ধরনের জব তো আগে ছিল না। এটা কাজ করার জন্য তো মডেল ডেভেলপ করার জন্য হোক বা মনিটরিং এর জন্য মানুষ লাগে। যেটা হবে, কিছু জায়গায় হয়তো বা যেই কাজগুলো আগে নর্মাল এক্সেলে ডেটা অ্যানালাইসিস হতো, সেই কাজটা করতে হলো 10 জন লাগতো, কারণ যেহেতু প্রতি মাসে মাসে আমার এটা এটা হয়তো বা আমি একটা ড্যাশবোর্ডে কনভার্ট করে ফেললাম, বা কিছু কাজ যে কোডগুলা করতে সময় লাগতো এখন কমে যাচ্ছে, সে এখন এটা 8 জন বা 5 জন বা 3 জন পারবে। কিন্তু এইদিকে যেমন কমতেছে, অন্যদিকে আবার জব অপরচুনিটি ক্রিয়েটও করতেছে। ওকে, সো এখানে কিছু সিম্পল স্ট্যাটিস্টিক্স, আমি এগুলোতে বেশি ফোকাস করবো না, জাস্ট আমি লিঙ্কডইনে যখন ঘাটাঘাটি করছিলাম তখন দেখছিলাম যে এই যে এআই এর যখন শুরু হলো, ওপেন এআই বা চ্যাট জিপিটি 4 যখন আসলো, 3.5 থেকে 4 যখন আসলো, তখন হলো এই যে 2022-23-এর সময় একটা বিশাল লে অফ হয়েছিল ইউএস মার্কেটে। এটা পুরো ইউএস মার্কেটের স্ট্যাটিস্টিক্স। প্রায় 1,66,000 মানুষের একবারে লে অফ হয়েছিল ওই সময়। ফেসবুক থেকে মনে হয় 15,000 কর্মী ছাঁটাই করেছিল, মাইক্রোসফট থেকে 10,000, এরকম বিভিন্ন কোম্পানি এরকম ছাঁটাই করেছিল, গুগল থেকে। সো কিন্তু ওই ওভার দ্য টাইম দেখেন তো, যে উপরের 3টা যে পজিশন, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, এই পজিশন গুলার জব কি কমেছে? কমে নাই। কমেছে কোন জায়গাগুলোতে? জুনিয়র লেভেলের সফটওয়্যার ডেভেলপার যারা, সিনিয়র লেভেলের যারা আছে, এদেরকেও কিন্তু রিপ্লেস করতে পারেনি। জুনিয়র লেভেলের যে কাজগুলো, সেখানে আমরা বেশ কিছু লে অফ হয়েছে, এবং সেগুলাকে এআই দ্বারা রিপ্লেস করা যায়, অথবা দুজনের কাজকে একজন করতে পারে। আচ্ছা, আমার কি এখনো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? কেউ কি বলতে পারবেন? জি, এখন ক্লিয়ার, এখন সমস্যা হচ্ছে না। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমাকে জানাবেন, হ্যাঁ, সমস্যা নাই। আমি না হলে মোবাইল নেটওয়ার্কে আমি করে নিব। ও ইউজুয়ালি হয় না, আজকেই সামহাও কোন কারণে হচ্ছে। আর আপনাদের রেকর্ডিংটা প্রোভাইড করে দেওয়া হবে, এটা ফর শিওর। আপনার একটা ফর্ম দেওয়া হবে মেবি, ওইটা ফিল আপ করলে এই স্লাইডটাও দিয়ে দেওয়া হবে, এবং স্লাইডে বেশ কিছু ভালো ইনফরমেশন পাবেন, শুধু এরকম স্ট্যাটিস্টিক্স না, এছাড়া কিছু ভালো ইনফরমেশন পাবেন আশা করি। ওকে, সো যা বলছিলাম, এই জায়গায়ও আমি আরো কিছু এখানে স্ট্যাটিস্টিক্স ছিল, যে নাম্বার অফ জব পোস্ট ওভার টাইম, জব পোস্ট বাড়ছে কিনা, যে কেমন দিন সময় কিছুটা সময় কমেছে, কিন্তু ডেটা সায়েন্টিস্ট, স্ট্যাটিস্টিশিয়ান বা এই ধরনের পজিশন গুলোর জন্য ওদের মার্কেটে সবসময় ছিল। এবং এখানেও যদি দেখেন, থেকে বেশি হলো ডেটা, মানে 2023 সাল পর্যন্ত কিছু স্ট্যাটিস্টিক্স আছে, মার্চ পর্যন্ত, ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত ডেটা অ্যানালিস্ট পজিশনের ইয়ে সব থেকে বেশি। তারপরে হলো ডেটা ইঞ্জিনিয়ার, তারপরে ডেটা সায়েন্টিস্ট, কারণ ডেটা সায়েন্টিস্ট পজিশন গুলোতে এখন একটু হায়ার হলে একটু সিনিয়র বা মিড লেভেল পর্যন্ত দেখে, জুনিয়র পজিশন গুলো একটু কম। কারণ জুনিয়র পজিশনে যে কাজগুলো সেটা ডেটা অ্যানালিস্টদের কাছে এক্সপেক্ট করা হয়। নর্মাল সে ডেটা অ্যানালিসিস এর পাশে ডেটা অ্যানালিস্টদের কাজ কি হয়? অ্যাডহক অ্যানালাইসিস, কিছু রিকোয়ারমেন্ট আসে, বিভিন্ন টিমকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করা, কিছু হাইপোথেসিস টেস্ট রান করা, কিছু রিগ্রেশন বেসড মডেল নিয়ে কাজ করা। তো এই বিষয়গুলো,
তো এইগুলা দেখা যায় হলো ওই মেশিন লার্নিং এর বেসিক যেগুলা ক্লাসিক্যাল মেশিন লার্নিং বলে, সেগুলো ডেটা অ্যানালিস্টদের কাছে এক্সপেকটেশন থাকে। আর হিউজ যে ডেটা জেনারেট হচ্ছে চারদিকে, এই ডেটা বা ডেটা ওয়্যার হাউস বলে, তাহলে কিন্তু ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট দুই ধরনের লোকই, মানে দুই প্রফেশনের মানুষই স্ট্রাগল করে। ডেটা ইঞ্জিনিয়ারদের প্রতি তাদেরকে ডিপেন্ডেন্সি থাকে। আর যত কমপ্লেক্স সর্ট অফ ডেটা জেনারেট হচ্ছে, যেমন টেক্সট ডেটা, আগে তো টেক্সট ডেটা নিয়ে কোনো কাজ হতো না, এখন টেক্সট, অডিও, ভিডিও সবকিছু নিয়ে কাজ হয়। তখন ডেটা ইঞ্জিনিয়ারদের ডিমান্ড আরো বাড়তেছে, এই কারণে ডিমান্ড, স্যালারিও বেশি। সো আমি বলি যেটা, আপনি যদি ফিউচার প্রুফ ক্যারিয়ার চান, আপনি মানে অনেকে ডাউট থাকে না যে আমি মানে বিসিএস যারা প্রিপারেশন নেয়, আমি কয়েক বছর পড়লেই যে বিসিএস হবে এটা তো গ্যারান্টি নাই। সো এই জায়গায় অনেক ভাবে যে না আমি কয়েক বছর কি চাকরি করব, আবার ভাবে যে না এরকম একটা জবে হলে তো সারা জীবনের জন্য সিকিউর সর্ট অফ, এরকম ডিলেমায় থাকে। কিন্তু এই ফিল্ডে অ্যাটলিস্ট আমি আপনাকে শুধু ডেটা অ্যানালিটিক্স এর জন্য যদি আপনি ভালোভাবে প্রিপারেশন নেন, 2 বছর 1 বছর সময় দেন, এটাতেও ডেফিনেটলি কেরিয়ার গড়ার সময় কিন্তু অ্যাক্টিভ লার্নার হইতে হবে। অ্যাক্টিভ লার্নার বলতে আপনাকে তো আইবেন, আমাদের একটা কোর্স অফার করতেছি যেখানে আমাদের একটা থার্ড ব্যাচ চলতেছে, সেখানে মোটামুটি জুনিয়র টু মিড লেভেল পর্যন্ত কাজ করার জন্য সবই দেখানো হয়, ইভেন অ্যাডভান্স কাজগুলো। আমি আমার অভিজ্ঞতার আলোকে যা যা শিখেছি, যা যা লাগে সব দেখাই গ্লোবাল মার্কেট সেন্সে। কিন্তু তারপরে ওটা কি শেষ? ওটা শেষ হলে আমি নিজেও পড়াশোনা করতাম না। আমি সবসময় চেষ্টা করি আপস্কিল করার, কন্টিনিউয়াস কিছু না কিছু শিখতে হয়, বা সময়ের সাথে আপডেটেড থাকতে হয়। কিন্তু আপনি যদি একদম ওভার শিওর হতে চান যে হ্যাঁ আমি চাই যে আমার, হ্যাঁ 6 ডিজিট বা উম, মাসে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা স্যালারি হবে একটা পর্যায়ে 5 বছর ইনভেস্ট করার পরে। আর শুরুটা হয়তো বা এরকম কারোই হবে না, কিন্তু শুরুতে যাই হোক 1 বছর 2 বছর পরে আমি চাই যে একবার অ্যাটলিস্ট দুইটা কিছুতে ভালো হওয়া বেটার। তাহলে এটাকে ফিউচার প্রুফ, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হলো এই জায়গাটায় নিশ্চিত হবে। আমি নিজে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করেছি। আমি ডাটা অ্যানালিটিক্স এ মানে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি, ডাটা সায়েন্টিস্ট হিসেবে, এবং কন্টিনিউয়াস আমি লার্ন করতেছি। একটা পজিশনে কাজ করি, আরেকটা নিয়ে আমি আরেকটু স্টাডি করার চেষ্টা করি। সো যদি সো যে কোনো দুইটা বিষয়ে, যেমন ডেটা অ্যানালিসিস যদি আপনি ডেটা ইঞ্জিনিয়ারিংটা বেসিকও জানেন, একটা ভালোভাবে আরেকটা হালকাভাবে জানলেও তখন আপনার চান্সটা বেড়ে যায়, আপনি অনেক পজিশনে অ্যাপ্লাই। এখনকার সময়ে সার্কুলার গুলো তো এরকম থাকে, বলে যে ডেটা অ্যানালিস্ট পজিশন, কিন্তু বলে যে ইটিএল কিছুটা জানতে হবে, ডেটা ওয়্যার হাউসিং কিছুটা জানা কেন। ওকে। সো আর আপনি কিভাবে জব খুঁজবেন? জব খোঁজার জন্য সব থেকে বেস্ট ওয়ে হলো লিঙ্কডইনে জব অ্যালার্ট অন করে রাখা। এখানে এইভাবে সার্চ করলে তো আসে, কিন্তু সব থেকে বড় কথা, লিঙ্কডইনে খুব ইজিলি জব অ্যালার্ট সার্চ অপশন অন করে রাখা যায়। জবসে গিয়ে এখানে জব অ্যালার্ট নামের অপশন দিয়ে আপনি এই জায়গায় চয়েস দিতে পারবেন আপনি কি ধরনের জব পজিশন গুলা খুঁজবেন, কোন ধরনের, দেশের ভিতরে রিমোট কোম্পানি নাকি মানে হাইব্রিড, নাকি আপনি অন সাইটে সবগুলা করতে চান। ইজি অ্যাপ্লাই মানে যেগুলাতে জাস্ট লিঙ্কডইন প্রোফাইলটা থেকে চলে যায়, নাকি আপনার আলাদাভাবে সিভি বা এগুলা দিতে হয়। এরকম বিভিন্ন অপশন দিয়ে আপনি যদি রাখেন, আপনার কাছে অটো আপডেট আসবে ইমেল আকারে, যে আপনি কোন মানে আপনার এই যে এই জায়গাগুলোতে আপনার জব ইউ ম্যাচ, আপনি এই জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এটা হলো বেস্ট ওয়ে। এখন আপনি শুরুতেই যখন ইয়ে করবেন, ঘাবড়ে যাওয়ার কিছু নাই। অনেকে শুরুতেই বেশিরভাগ সময় মানুষ ভয় পেয়ে ভরকে গিয়ে অ্যাপ্লাই করে না, অনেক কিছু চায়। অনেক কিছু চাইলেও 60%ও যখন মিলে তখন অ্যাপ্লাই করা যায়। 3 বছর এক্সপিরিয়েন্স চাইছে, 1-1.5 বছর এক্সপিরিয়েন্স থাকলেও অ্যাপ্লাই করা যায়। 3টা টুল চেয়েছে, সামথিং 2টা থাকলেও হয়। কিন্তু প্রথমে তো একটা বেসিক ইয়ে লাগবে, কিন্তু এছাড়া আর কি কি লাগবে সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আরেকটা হলো, শুরুর দিকে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, আপনি এখানে অ্যাপ্লাই করবেন না, আপনার ইচ্ছা 1 বছর। বেশিরভাগের এটা, আজকে একটা ছেলের সাথে কথা হচ্ছিল আমার ডিপার্টমেন্টের, সে ব্রিলিয়ান্ট, সে ফার্স্ট ইয়ার থেকে হলো সে মেশিন লার্নিং এগুলো নিয়ে শেখা শুরু করেছে। এখন ফোর্থ ইয়ারে সে রেজাল্টও ধরে রেখেছে, আমাকে বলছে 3.8। আবার হলো সে ভালো ভালো কাজ করতেছে, এমএল, মেশিন লার্নিং, ডিপ লার্নিং। আবার সে তার ক্যারিয়ারকে ফিউচার প্রুফ করার জন্য ডেটা অ্যানালিটিক্স, পরে পাওয়ার বিআই, এগুলো সে শিখেছে। কিন্তু সে বলতেছে যে ভাই আমি আরো একটা বছর দিব, ফ্যামিলির কাছে চেয়ে নিয়েছি, 2025 সালটা আমি দিব, আমার ফাইনাল সেমিস্টার শেষ হবে আর 2-3 মাসের মাঝে, তারপরে আমি একটা বছর দিব। তাহলে কি আমার একটা ডিসেন্ট একটা জব হওয়া সম্ভব কিনা? আমি বললাম যে এতদিন লাগবে না, তার আগে তুমি যেহেতু আগে থেকে প্রিপেয়ার হচ্ছিল, প্লাস কি করতে হবে জিনিসগুলো নিয়ে আমি একটু বলছি, একটু গাইডলাইন দেওয়া দরকার, সে বলতেছে। তো এইভাবে যখন ডিটারমিনেশন নিয়ে একটা ওয়েল প্ল্যানিং নিয়ে যখন ইয়ে করে, তখন মানুষের এমনি হয়। ওই জায়গাটা যেটা বলছিলাম যে আপনার যখন সময়,
নিয়ে চিন্তা করবেন যে 1 বছর বা 6 মাস পরে অ্যাপ্লাই করবেন, কিন্তু ইন দ্য মিন টাইমও আপনি জব অ্যালার্ট অন করে রাখেন। আপনি দেখবেন জব পোস্টিং এ কি কি আরো কিছু সাইট যেখানে অ্যাপ্লাই করা যায়, বিডি জবস বা এরকম লিঙ্কডইন, ইনডিড, ইনডিড এগুলা। ফেসবুকের আমি কিছু পেজ আমি লিংক করে দিয়ে দিয়েছি, আপনারা যখন ইয়ে করবেন এই পেজগুলো এখানে দেখবেন। এই গ্রুপগুলাতে মাঝে মাঝে পোস্ট হয়, জুনিয়র পজিশন, মাঝে মাঝে খুব সিনিয়র পজিশন গুলাতেও এখানে কিছু পোস্ট হয়। এখানে বেশ করে যে রিমোট জব বাংলাদেশ আছে, ফ্রেশার জব, এরকম বেশ কয়েকটা, সরি 15 মিনিট, ওকে। সো আপনারা এই যে ওরা কি কি চায়, বা এটাতে জব ডেসক্রিপশনটা পুরোটা নাই, কয়েকটা জব মানে সার্কুলারের কথা বলতেছি। নর্মালি লিঙ্কডইনে যখন যাবেন বা অন্য অন্য জায়গা থেকেই হোক, নিচে একটা ডিটেইল জব ডেসক্রিপশন চাই, তখন কিন্তু খালি টুলের কথা বলে না। আপনারা ওইটার উপরে সবসময় ফোকাস করবেন না। যেমন এখানে পাওয়ার বিআই, মেটাবেজ এগুলো একটা টুল, এসকিউএল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন চাইতে পারে, স্প্রেডশিট বা এটা গুগল শিটের কথা বলতেছে। তো এইগুলোর বাইরে আপনার জব ডেসক্রিপশনটা কি হবে এটা দেখবেন। এইটা ফোকাস করে যখন আপনি শিখবেন, তখন বুঝতে পারবেন আপনি যা শিখতেছেন আপনি কিভাবে কাজে লাগাতে হবে। একটা কোম্পানি চাইলে আপনাকে কিভাবে চাইবে, বেশিরভাগ কোম্পানি, ভালো কোম্পানিরা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দেয় আপনার জব ডেসক্রিপশনটা কি হবে। আপনাকে গিয়ে বলবে যে মাল্টি ডিসিপ্লিনারি বা বিভিন্ন ক্রস ফাংশনাল টিমের সাথে কাজ করতে হবে, যেমন মার্কেটিং টিমের সাথে ডেটা নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ, তাদের প্রমোশনাল ক্যাম্পেইন এফেক্টিভনেস দেখার জন্য এটা নিয়ে কাজ করতে হবে, হুম, অ্যাডহক অ্যানালাইসিস করতে হবে, কখনো থাকবে ফরকাস্টিং নিয়ে কাজ করতে হবে। এই জায়গাগুলোতেই ক্লিয়ার হয়ে যায়। তখন আপনি যখন একটা কোর্স করবেন বা নিজে নিজে প্রিপারেশন নিচ্ছেন, তখন তো আপনার মধ্যে এই অ্যাওয়ারনেসটা থাকবে, আমি কি এই জিনিসগুলো শিখছি। এইভাবে অ্যানালাইসিস করে এগুলে তখন হলো স্ট্রাকচার্ড ওয়েতে এগোনো যায়, তখন 6 মাস থেকে 1 বছরের ভিতরে এই জিনিসগুলো যে খুব ভালোভাবে আত্মস্থ করা যায়, এবং তারপরে কন্টিনিউয়াস লার্ন। এখন সিবি আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনার হলো কি ধরনের, আচ্ছা অপরচুনিটি গুলো নিয়ে আমি বলতেছি, তার আগে আমি আরেকটু, আচ্ছা এখানেই বলে ফেলি। এখানে যেমন অনেকগুলো সাইটের কথা বললাম, একটা বিষয় বলি আপনাদের, যে আমাদের দেশে রিমোট জবের অনেকের ইচ্ছা থাকে বড় বড় কোম্পানিতে কাজ করার জন্য, কিন্তু অনেস্টলি বলতে গেলে বাইরের বেশ 99% কোম্পানি এরকম আমাদের মতো কান্ট্রি এগুলা থেকে ডিরেক্টলি হায়ার করে না। ডিরেক্টলি মাঝে মাঝে যখন একজন আরেকজনের মানে গুগলে হচ্ছে, মেটাতে হচ্ছে, এরকম এগুলা কিন্তু পত্রিকায় আসতেছে। তো এই সংখ্যাটা তো খুবই কম, বুঝতেই পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে এখন বাইরের কোম্পানিতে কাজ করার সুযোগ আছে, যেমন আমিও যেভাবে করতেছি। ওরা মাঝে একটা থার্ড পার্টি কোনো কোম্পানি, অথবা ওই কোম্পানিতেই কাজ করতেছে, হয়তো বা কোনো বাংলাদেশে আছে বা সামথিং, অথবা ইউরোপে কোনো বাংলাদেশে আছে বা সামথিং, তাদের সাথে কন্ট্যাক্ট করে বা তারা অফার করে, ওই কোম্পানিগুলো অফার করে যে ওকে তোমার জন্য আমি হায়ার করে দিচ্ছি, তুমি তাদেরকে এরকম স্যালারি দিলে তারা খুশি, তুমি হয়তো বা ইউরোপে থাকলে কাউকে $6,000 মান্থলি দিতে হবে এরকম মিড লেভেলের একটা পজিশনের জন্য, €6,000 দিতে হবে, তুমি বাংলাদেশ থেকে হায়ার করো, তুমি তার জন্য €3,000 দিলি এনাফ, হ্যাঁ, তাকে ইন দা মিন টাইম আমাকে একটা কমিশন দিবা, 10% বা 15% কমিশন দিবা মান্থলি। সো এইভাবে এগুলাকে বলে সর্ট অফ, একে কি যেন বলে, বিজনেস বিপিও, বিজনেস প্রসেস আউটসোর্সিং সর্ট অফ, এরকম বিপিও কোম্পানির মাধ্যমে হায়ারিংটা হয়। এটাতে কি হয়, তাদের আরো ইন্স্যুরেন্স থেকে শুরু করে অনেক কিছু এগুলো টেক কেয়ার করতে হয় না, ওই কোম্পানিগুলোর লায়াবিলিটি নিতে হয় না। প্লাস হলো তারা হলো আহ এই লায়াবিলিটি বা দায়িত্ব নেওয়ার বিষয়টা অন্য একটা কোম্পানির উপর ছেড়ে দেয়। তারা মাঝে মাঝে দেশে আবার বিভিন্ন ছোট কোম্পানি দিয়ে, মানে অফিস নিচ্ছে, অফিস সেট আপ দিচ্ছে, সেখানে বসেও তারা কাজ করে, অনেক সময় রিমোটলি করে। কিন্তু এটাতে উইন উইন সিচুয়েশন কোম্পানির জন্য, যেমন উইন উইন সিচুয়েশন মাঝে যে থাকবে তার জন্য, প্লাস যে করতেছে সে এখন বাংলাদেশের মার্কেটে সব বিশাল এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও সে 2 লাখ হিট করাটা কঠিন। এখন দিচ্ছে অপটিমাইজলি বা এই ধরনের, আর এটাও আসলে বাইরের কোম্পানি। দেশের কোম্পানিগুলোতে এরকম 1-2 লাখ হিট করাটা কঠিন, কিন্তু বাইরের কোম্পানিগুলো আপনার 2-3 বছর এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি ভালো জানেন আপনাকে ইজিলি 2-3 লাখ টাকা স্যালারি দিচ্ছে। হলো, সো এইগুলার দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি ওইরকম ফোকাসড পার্সন থাকেন, তা আপনি ওইগুলোর একটা লিস্ট করবেন কারা কারা এই ধরনের কোম্পানিগুলো দেশে করে, এবং এগুলা থেকে আইডিয়া পাবেন এই ফেসবুক গ্রুপ থেকে কিছু। তারপরও আপনি কিছু এরকম লিস্ট করতে পারেন কারা এরকম হায়ারিং করে। তো তা কোম্পানিগুলো ইউজুয়ালি রিমোট জবের জন্য একদম ফ্রেশার্স কখনোই নেয় না, রেয়ার। আউটস্ট্যান্ডিং আপনার যদি পোর্টফোলিও থাকে, না থাকে, কিছু কাজ থাকে, তখন হলো এগুলা খুব রেয়ার।
কারণ হলো তারা চায় যে রিলায়েবল পারসন। এখন এক্সপিরিয়েন্স যার নাই সে রিলায়েবল এটা প্রমাণ করেছে কোথায়? সে যে অন টাইমে, সে তো রিমোটলি একা একা কাজ করবে, সে যে দায়িত্ববান একজন মানুষ, সে যে একা একা এগুলো হ্যান্ডেল করতে পারে, এই বিষয়টা কোথায়? এটা এনশিওর করবে কি? So এটা খুবই রেয়ার। তো শুরুতে এমনিতে টিমে কাজ করা ভালো, কারণ এসব ক্ষেত্রে আপনি একা কাজ করবেন, শেখার সুযোগটাও কম। এখানে কেউ কাউকে শেখায় না, টাফও হয়, অনেকে কাজ করতে পারেন। সো প্রথমে টিমে থাকলে, আপনারা যখন একটা টিমে, একটা টেবিলে, গোল টেবিলে বা একটা অফিসের ভিতরে থাকেন, তখন একজন আরেকজনকে দেখায় দেয়, হেল্প করে। আমি যখন বিভিন্ন জায়গায় কাজ করছি, আমার পাশে দেখা যায় দুজনকে আমি বসিয়ে, আমি কি করতেছি প্রথম 3 মাস তাদেরকে কাজ করতেই হয়নি, জাস্ট হলো দেখো যে আমি কিভাবে করতেছি। দেন একটা পর্যায়ে আমি বললাম যে ওকে, এখন নতুন টাস্ক আসছে, এটা কিভাবে চিন্তা করবো, এটা বলো, ঠিক না ভুল এটা আবার ধরিয়ে দিয়েছি। দেন হলো একটা পর্যায়ে ওরা আবার এরকম ভাবেই তৈরি হয়ে নিয়েছে, একটা পর্যায়ে আমার কাজ আবার রিল্যাক্স হয়ে যায়। কিন্তু এটা টিম এনভায়রনমেন্ট ছাড়া সময়, এটা রিমোট জবে কখনোই পসিবল না, এটা কখনোই কেউ দেখাবে না। সবাই যার যার কাজগুলা করে এবং আপডেট দেয়, স্ল্যাক হয়, মাইক্রোসফট টিমস হয়, বিভিন্ন জায়গায় আপডেট দেয়। ওকে। আর আপনাদের জন্য এই জন্য কি দরকার, যেটা বলছিলাম যে, যেমন এখানে কিছু এই কোম্পানিগুলো হলো এরকম বাইরের কোম্পানিগুলোর জন্য হায়ার করে, এই যে অন্ডার এন্ড থমসন, ওরা নিজেরাই বাইরের কোম্পানি, ওরা বিভিন্ন 90টা দেশে ওদের বিজনেস আছে, অপটিমাইজলি অনেক বড় কোম্পানি, কিন্তু এগুলো সবগুলাই আসলে এক্সপিরিয়েন্স দরকার হয়। সো এইগুলো আপনার জন্য দরকার হবে একটা ওয়েল অর্গানাইজড রেজুমি। 1 পেজের হলে ভালো হয়, 2 পেজে করতে পারলে, সর্বোচ্চ 2 পেজ আপনার যদি অনেক এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু 1 পেজে হলে সব থেকে ভালো হয়। এবং অনেকগুলা কোম্পানি দেখা যায় হলো অনেক অ্যাপ্লিকেশন পড়ে, তো তারা একটা প্রোগ্রামিং বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে যে যেগুলা ম্যাচিং এগুলাকে শুধু বের করে নিয়ে আসে, তো ওই জায়গাগুলাতে ওই ফরম্যাটিংটা কিরকম হওয়া উচিত সিভির, এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আপনি যখন রিসার্চ একটা অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতেছেন, এনজিও গুলাতে অ্যাপ্লাই করতেছেন, সেখানে আপনার সিজিপিএ, আপনার পাবলিকেশন এগুলাকে উপরে দেন। হুম। আর প্রজেক্ট টজেক্ট এগুলো পরে দেন, আর পাইথন এগুলো অনেক কিছু এগুলো পরে দেন। কিন্তু আপনি যখন, আমার যেমন সিভির 2টা ভার্সন আছে, আবার যখন আমি ওর জন্য করি, অ্যাপ্লাই করি যখন, টেক ইন্ডাস্ট্রি গুলোর জন্য যখন করি, ফিনটেক টেক ও ই কমার্স যেগুলো হোক, এগুলোর জন্য যখন করতে হয়, তখন আমি দেখাই হলো উপরে হলো, সবার উপরে থাকে হলো স্কিলস গুলা, একটা ক্যারিয়ার অবজেক্টিভ পারে, আমি কি করতে চাই, কিভাবে হেল্প করতে পারবো তাদেরকে, এটা বলে। দেন হলো আমার থাকে হলো স্কিল সেট গুলা, তারপরে হলো এক্সপিরিয়েন্স গুলা। এবং সবার লাস্টে আমার সিজিপিএ আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল, বেঁচে ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলাম, কিন্তু তারপরে এগুলো একদম সবার নিচে দেই। ঠিক আছে, বা থিসিসের কথা, কারণ এগুলা তাদের কাছে এত মিনিংফুল না। আমার এক্সপিরিয়েন্স গুলা ফিলি মিনিংফুল, এবং তাদের স্কিল সেট গুলা। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হয়। এবং কাভার লেটার গুলো সবসময় এক, কাভার লেটার অনেকে আলসেমি, মানে আমাদের বেশিরভাগ মানুষেরই আসলে, আমরা চাই আমাদের জন্য একটা ভালো কেরিয়ার, কিন্তু আমরা আসলে খুবই অলস। আমার একটা পরিচিত একটা ছেলে আছে, আমার ইউনিভার্সিটির ছোট ভাই। ও একবার, ও যখন আম, ও ও কাজ করে ইন্টারন্যাশনাল এনজিওতে, এখন ইয়েতে কাজ করে, সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ হেড অফিসে কাজ করে। সো এর আগে শুরু থেকে, ক্যারিয়ারের শুরু থেকে রিসার্চ অর্গানাইজেশন গুলোতে ছিল। তো ও একবার বলে, ওদের তো কন্ট্রাকচুয়াল হয় নর্মালি 2 বছর, 3 বছর, 5 বছর, সব থেকে বেশি হয় 5 বছর, ইউজুয়ালি 1 বছর বা 2 বছরের। সো ও একটা ভালো জবে ছিল, অনেক হাইলি পেইড হয় স্যালারি গুলা, কিন্তু অনেক মানে আবার জব খুঁজতে হয় 1 বছর 2 বছর পরে পরে। সো ওর যখন একটা জবের ইয়েতে, যখন ব্রাকে মনে হয়েছিল শেষ হয়ে যাচ্ছিল, তখন ও অনেক জায়গায় অ্যাপ্লাই করতেছে, লাস্টে যখন এক জায়গায় হয়, যখন সুইজারল্যান্ডে বা আরেক জায়গায়, তখন ও একটা পোস্ট লিখেছিল, বলেছিল যে ও যে কেমন টাইম কাটাচ্ছিল, কত টেনশনে বা এটা। তো গত 3 মাসে সে 76টা জায়গায় অ্যাপ্লাই করেছে, 76টা কাভার লেটার লিখেছে, এটা সিভি কে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ভাগ ইয়ে করেছে। তো এইরকম এফোর্ট দিলে তখন না আপনার 76টা ইন্টারভিউ বা এরকম অ্যাপ্লিকেশনের পরে তার হলো তার কাঙ্ক্ষিত যে জব সেটা মিলেছে। এফোর্ট তো এতটুকু দিতে হবেই সেই লেভেলে। সাম আর লাকি, কিছু মানুষ লাকি হতে পারে, সরো নেটওয়ার্কের থ্রুতে হোক, বা অথবা ফার্স্ট অ্যাপ্লিকেশনেই হোক, বা এটাতেই হয়ে যায়। কিন্তু ভালো কিছু পেতে গেলে লেগে থাকতে হয় ইন দা, আর হলো মানে পারসিস্টেন্ট, কি বলবো, এফোর্ট লাগে। হুম। আর এই জন্য বললাম কাভার লেটারটাও, চ্যাট জিপিটি আছে, আপনার সবসময় নিজের লিখতে হবে না, আগে দেখেন আপনার জব ডেসক্রিপশনটা কি বলছে, এই অনুযায়ী আমি আপনাকে বলেন, চ্যাট জিপিটি কে দিয়ে বলেন ওরা এরকম পজিশনের জন্য লোক চাচ্ছে, আমার সিভি থেকে, আপনার সিভি থেকে তুলে দেন, আমার এই স্কিল সেট এবং এক্সপিরিয়েন্স আছে, আমি তাদেরকে কি অফার করতে পারি, একটা কভার লেটার আমাকে লিখে দেবে ওইভাবে, যেটা হলো 3টা বা 4টা বুলেট পয়েন্টে আপনাকে সুন্দর 1 পেজে কভার লেটার লিখে দেবে। এটা ইয়ে করেন, প্রতিবার এটা চেঞ্জ করে করে দিবেন।
যাকে দিচ্ছেন। কভার লেটার আলাদা অ্যাপ্লিকেশন দেওয়ার সুযোগ না থাকলে ইমেল বডিতে লিখে দিবেন। এটাও চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করেন, আমি এটা করি, এইভাবেই করি। সো দেন হলো লাইভ প্রজেক্টস লাগবে। সো ইভেন যেমন আমরা কোর্স যেটা নিচ্ছি সেখানেও প্রায় 6টার মতো প্রজেক্ট করানো হয়, 6টা 7টার মতো প্রজেক্ট করানো হয়। বিভিন্ন এক্সেল এর আছে, পাওয়ার বিআই এর আছে, এসকিউএল এর আছে, পাইথনের আছে। সো এই প্রজেক্ট গুলো আপনি শোকেস করতে বানাতে হবে এবং শোকেস করতে হবে। এবং এই প্রজেক্ট গুলো সবগুলো আপনার পার্সোনাল একটা পোর্টফোলিও, একটা লিঙ্ক। আপনাকে কেউ যখন চাইলে বা আপনি যখন দিবেন বা আপনার লিঙ্কডইনে, ফেসবুকে, আপনি হলো সিভি পিডিএফ ডাউনলোড করে, এটা তো প্রথমত সবাই করতেও চায় না, এটা সেফও হয় না। আপনি একটা লিঙ্ক দিয়ে দিলেন, সেখান থেকে আপনার প্রজেক্ট গুলো লাইভ থাকলো, সে ক্লিক করে করে দেখতে পারবে। ইন্টারাক্ট যখন করবে মানুষ, তখনই এঙ্গেজ হবে, তখনই হলো আপনার চান্স বাড়বে। আপনার সিভিতে আপনি অনেক কিছু লেখছেন, এটা এটা পারেন, ওটা পারেন, তো এটা প্রমাণ কি? প্রমাণ হতে পারে পোর্টফোলিও প্রজেক্ট গুলা। আর এটা দেখাবেন একটা পার্সোনাল পোর্টফোলিও বা একটা ওয়েবসাইটে, এবং একটা লিঙ্কডইনটাও কিছুটা অর্গানাইজ করে সাজানো। আচ্ছা, কেন প্রজেক্টের কথা বলছিলাম? প্রজেক্ট এত ইম্পর্টেন্ট হলো, আমার ফার্স্ট ব্যাচের একটা স্টুডেন্ট ছিল এখানে না, ইন্টারেক্টিভ কেয়ার্স এর আগে আমি একটা ইন্ডিভিজুয়াল ব্যাচ নিতাম। সেখানে আমরা যখন ব্যাচটা শুরু করি, আমি চিন্তাম না, রুয়েটের একটা ছেলে, ওরা বলছে আমরা 3 ফ্রেন্ড, একজন মালয়েশিয়ায় থাকে, আমি আর দুজন মনে হয় মালয়েশিয়া থাকে, আর আমি রুয়েটে ইয়ে করতেছি, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের পড়াশোনা, আর একজন মনে হয় বিজনেস অ্যানালিটিক্স বা সামথিং বিজনেস। সো আমরা আপনার কোর্সটা মডিউলটা দেখে ভালো লেগেছে যে আমরা করতে চাই। সো আমার এরকম এরকম প্যাশন আছে এটা নিয়ে। তো ইভেনচুয়ালি আমার এখানে কোর্স করার পরে সে একটা পর্যায়ে ফ্যামিলি বা বিভিন্ন কারণে অগমেটিক্স এ জয়েন করে, যেটা সম্পূর্ণ ডিফারেন্ট রোল, ইউএস কোম্পানির একটা কাজ। সেটা হলো স্ক্রাইব হিসেবে কাজ করে, ডাক্তারদের সাথে অ্যাসোসিয়েট করে। সো কিন্তু সে ওখানে থাকা অবস্থায়ও কিন্তু নিজে নিজে কিছু প্রজেক্ট করতো, মাঝে মাঝে করে আমাকে দেখাতো, ভাই আমি ক্রিকেট খুব পছন্দ করি, খেলিও, প্লাস ক্রিকেটের ডাটা নিয়ে, আইপিএল এর ডাটা নিয়ে একটা প্রজেক্ট করেছি, কোড বেসিক্স এর একটা প্রজেক্ট ছিল, আমি একটু ডিফারেন্ট ওয়েতে এভাবে করেছি, একটু দেখবেন। তো এই কাজগুলো সে করেছে বলেই লাস্ট টাইম হলো বাংলাদেশের পারফর্ম মানে বিসিবিতে 6 মাস আগে না 4 মাস আগে, 4 থেকে 6 মাস আগে বিসিবিতে আহ পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দেয়, সেখানেও ডেটা ডেটা নিয়েই কাজ। তো সেই জায়গায় কিন্তু ও এখানে চান্স হয়। দেখেন, যার যেটাতে, তো আপনার যে ভালো লাগে, আপনার যদি হোটেল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট ভালো লাগে, আপনার যদি মার্কেটিং ভালো লাগে, মানে আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে একটা দুইটা ডেটা নিয়ে প্রজেক্ট করেন, তখন হলো আপনি এটা আপনি দেখাতে পারবেন। রেকর্ডিং কি, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। জি আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। সো আর কিছু অ্যাডভান্স অ্যানালিটিক্স আছে, যেগুলা হলো দেখবেন যে আমাদের কোর্সের মডিউলটা একটু দেখবেন, দেখলেও বুঝতে পারবেন। এগুলো মডিউল থেকে শিখতে হবে এমন না, আপনি নিজেরা ইন্ডিভিজুয়ালি শিখতে পারেন। কিন্তু প্রত্যেকটা আমাদের সর্ট অফ যেসব, এটা হলো গিয়া আম, বলতে পারেন এফএমসিজি কোম্পানিগুলা বলতে পারেন, অথবা আপনার একটা ফিডটেক বলতে পারেন, মানে কাস্টমার বেস যে কোনো কিছুই হোক, তখন আপনি এই যে এভি টেস্টিং এর মতো বিষয়গুলা, কোড অ্যানালাইসিস, আরএফএম সেগমেন্টেশন, হাইপোথেসিস টেস্টিং, এগুলো সবগুলো কাজে লাগে। আর ই কমার্স রিলেটেড যদি কোনো ইয়ে থাকে, যারা ওয়েবসাইট বেসড বিজনেস করে, তাদের জন্য ওয়েব অ্যানালিটিক্স জানা খুব দরকার, এবং মেশিন লার্নিং এর বেসিক হলেও হয়। তো এই সবগুলাই মোটামুটি আমাদের কোর্সেও কভার করা হয়। এবং এগুলো আপনাকে একদিনে না জানেন, কিন্তু 1 বছর হলেও জানতে হবে। কারণ আপনি যখন যাবেন, হয় আপনাকে কাজ বলে দিবে, আপনার রোল এটা, এই রোলের ভিতরে কিছু কিছু কাজ করবে, কিন্তু না বলে দিলেও, আপনি যদি জাস্ট আপনাকে যা বলে দিচ্ছে আপনি তা অফার করতেছেন, তা দিচ্ছেন, তখন ভালো করাও কঠিন, ইভেন জব পাওয়ার সময়ও কঠিন। কিন্তু জব আপনি যখন ইন্টারভিউ দিবেন, কল পেলেন ফাইনাল ইন্টারভিউ, অ্যাসেসমেন্ট বা সামথিং এর পরে, তখন আপনি যখন বলতে পারবেন যে আপনি তো এইরকম বিজনেস করেন, এরকম ডেটা নিয়ে কাজ করেন, ওকে, আপনি আপনারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন দেন, যেমন রবিতেই বলেন বা বাংলা লিংকে বলেন, আপনারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ক্যাম্পেইন দিচ্ছেন বিভিন্ন ধরনের কাস্টমারদের, যারা অনেকদিন যাবত ব্যবহার করে না, তারা যেন হারিয়ে যাচ্ছে, এই ধরনের কাস্টমারদের আইডেন্টিফাই করে আপনি এক ধরনের প্রমোশন দিচ্ছেন, যারা ফিরে আসে, যারা ফ্রিকোয়েন্টলি ইউজার, তাদের ইউজেসটা বুঝে আপনি ডিফারেন্ট দিচ্ছেন। তো এটা দিয়ে কি দিয়ে করা যায়? এটা আরএফএম সেগমেন্টেশন দিয়ে করা যায়, রিসেন্সি, ফ্রিকোয়েন্সি, মনিটারি ভ্যালু। তো এই ধরনের সেগমেন্টেশন ইউজ করে আপনি কোনো একটা এক্সপেরিমেন্টেশন করতে যাচ্ছেন, দুইটা প্যাকেজের ভিতরে কোনটা ভালো, তখন এবি টেস্টিং দিয়ে পারফরমেন্স অ্যানালাইসিস করতে পারেন। বিভিন্ন ক্যাম্পেইন থেকে মানুষজন আনছেন, কোন ক্যাম্পেইনের মানুষজন ওভার দ্য টাইম লং রানে আপনাকে ভালো পারফরমেন্স দিচ্ছে, কোহর্ট অ্যানালাইসিস দিয়ে করা যায়। তো এগুলা আপনি তখন যদি অফার করেন যে আমি, আপনার তো এইরকম কাজ করেন, আমি এটা দিয়ে আপনাকে এই কাজ করে দিতে পারবো, বা আপনার কাভার লেটারও যদি লেখেন, তখন হলো আপনি কারো অ্যাটেনশন নিতে পারবেন। না হলে জব যেমন অপরচুনিটি আছে, প্রতিযোগিতাও কিন্তু অনেক বেশি, তো লুকানোর কিছু নাই। তো সবার থেকে আলাদা করতে হলে নিজেকে এই বিষয়গুলো নিয়ে কেয়ারফুল হতে হবে।
আর কিছু প্রজেক্টের আইডিয়া যেমন বলছিলাম, যেমন আমাদের কোর্সে যেগুলো দেখায় এর ভিতরে কিছু, যেমন এটা হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্টের ডোমেনের উপর জাস্ট এক্সেল একটা সিম্পল ড্যাশবোর্ড। এটা রুট কজ অ্যানালাইসিস আমরা বলি, যে এটা আইডেন্টিফাই। এটা হলো আমাদের এই কারেন্ট ব্যাচের একটা অ্যাকাউন্টিং এর একটা স্টুডেন্ট ঢাকা ভার্সিটির। ও এই কাজটা করেছে ডেঙ্গু ডাটা নিয়ে। তো আপনার যদি হেলথ কেয়ারে কাজ করার ইচ্ছা থাকে, এনজিও গুলাতে কাজ করা থাকে, তখন এই যে হেলথ কেয়ার ডাটা নিয়ে আপনি এরকম সাজাতে পারেন। সিম্পল একটা ড্যাশবোর্ড, সুন্দর। কিন্তু এগুলো লাইভ যখন পোর্টফোলিওতে থাকে তখন আরো বেটার। এগুলো যেমন আমি করেছিলাম ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এই কেপিআই গুলো ইম্পর্টেন্ট। তো এগুলা করলে কি হয়, একটা অনেকে ডোমেন নলেজ ইম্পর্টেন্ট বলে না, তখন একটা প্রজেক্ট নিয়ে যখন কাজ করবেন তখন হলো ডোমেন নলেজও রিচ হয়ে যায়, আপনার জেনারেট হয়ে যায়। সো এটা হলো কোহর্ট অ্যানালাইসিস এর বিষয়। আর যে প্রসেস গুলা বললাম, প্রথমে অলরেডি কোম্পানি সম্বন্ধে রিসার্চ করে, কোথাও ইন্টারভিউ কল পেলে তারা কি ধরনের ডেটা নিয়ে কাজ করে, তারা কি ধরনের সলিউশন দেয়, মানুষকে সার্ভিস দেয়, ওইটা দিয়ে তারপরে তাদের জব ডেসক্রিপশনটা রিভিউ করে আপনি চ্যাট জিপিটি বা সামথিং দেখে আপনি কভার লেটার বা সামথিং এগুলো তো লেখলেনই বা ওইভাবে প্রিপেয়ার করলেন। আপনি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারেন, আপনি এটা পাইথন জানেন, আর জানেন, আরো 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন, ডাজন্ট ম্যাটার। আপনি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারেন তার কোম্পানির জন্য, এটা ম্যাটার করে। আপনাকে টাকা দিচ্ছে, আপনি কোন কিভাবে রিটার্ন, এটা হইতে পারে আপনি নতুন কি মানে আপনি তাদের বিজনেসে গ্যাপ ধরায় দিচ্ছেন, প্রপার ফরকাস্টিং করে তাদের বিজনেসের গ্রোথে হেল্প করতেছেন। অথবা হইতে পারে আপনি যেটা 3 দিন আগে কাজ করতে হতো, এটা আপনি এখন মানে প্রতি মাসে মাসে যে রিপিটেটিভ কাজগুলো করতে আপনি রিপোর্ট অটোমেশন করে দিয়েছেন। আমি যেটা আমার কোম্পানিতে করেছি, রিপিটেটিভ কাজগুলো অটোমেশনের মাধ্যমে ড্যাশবোর্ডে নিয়ে আসছি। এখন আর ম্যানুয়ালি করতে হয় না, টার্গেটের সাথে অ্যাকচুয়াল ভ্যালুর লাইভ আপডেট বা সামথিং। আর যে ইন্টারভিউ, একটা কমন কোশ্চেন, ডেটা অ্যানালিস্ট ইন্টারভিউ যদি কেউ দিতে চান, ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট সবগুলো কমন টাইপের, কিন্তু ওগুলোতে এসকিউএল এর উপর টেস্ট হয়, এসকিউএল বা এক্সেল এর উপর টেস্ট হয়, কিছু কিছু ক্ষেত্রে পাইথনের হয়, কিন্তু বেশিরভাগ কোম্পানি এসকিউএল এর, বাটওয়ের ক্ষেত্রে বলি ওরা এসকিউএল এর উপর টেস্ট দেয়। আর এখনকার সময়ে রিক্রুটমেন্টের প্রসেসটা হলো, আপনাকে প্রথমে একটা নর্মাল একটা ইন্টারভিউ ওয়ার্ম আপ কল হবে, দেন হলো আপনাকে একটা টাস্ক দেওয়া হবে, টাস্ক দেওয়া হলে ওই টাস্কটা আপনি করবেন, সেটা হয়তো বা এসকিউএল এর টেস্ট হতে পারে, টেকনিক্যাল টেস্ট হলে। আর যদি হয় টাস্ক টাস্ক দেয়, তাহলে সেটা হয়তো পাইথন বা সামথিং কিছু দিয়ে ডাটা অ্যানালাইসিস করা, ডাটা ক্লিন করা, অথবা বেশিরভাগ সময় এখন যেটা হচ্ছে পাওয়ার বি একটা ড্যাশবোর্ড করা বা সামথিং, সেটা শেয়ার করা, সেটা যদি তাদের ভালো লাগে সেটা আবার এক্সপ্লেন করা, এবং লাস্টে ফাইনাল কল। এটা হলো প্রসেস। এখন আর এক কলে চাকরি হয়ে যায়, এই জিনিসটা খুবই কম। অ্যাটলিস্ট ভালো কোম্পানিগুলো তো অবশ্যই না, আপনি যখনই বেটার স্যালারি ডিজার্ভ করবেন, ভালো কোম্পানি ডিজার্ভ মানে চাচ্ছেন, তখন হলো ওদের প্রসেসটা এরকম স্ট্রং। এখানে যে কথাগুলো বললাম এই বিষয়গুলাই এখানে ওভারঅল লেখা আছে, কভার লেটার বা এই জিনিসগুলা। আর আমাদের কোর্সের কথাও যদি বলি, আমাদের কোর্সের ক্যারিয়ার পাথের এখানে আমি লিংক করে দিয়েছি। এখানে আপনারা একটু মিলাবেন, এটা না, আপনারা বিভিন্ন জব ডেসক্রিপশন গুলা দেখেন, ডেটা অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট পজিশন গুলোর জন্য, বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে লিঙ্কডইন থেকে, বিডি জবস থেকে। দেন আমাদের মডিউলে কি কি কভার করা আছে সেগুলো একটু মিলাবেন, এবং দেন আপনার যদি ইন্টারেস্ট থাকে সেটা করতে পারেন। অথবা না হলেও কোনো সমস্যা নেই, আপনার এই ধরনের ইউটিউবে বেশ কিছু ভালো চ্যানেল আছে, যেমন এক্সেল শেখার জন্য চান্দুর একটা চ্যানেল আছে, হ্যাঁ, পাওয়ার বিআই শেখার জন্য অনেক ভালো ভালো চ্যানেল, আর অন্যান্য অনেক চ্যানেল কিন্তু একটু স্ক্যাটার্ড। সো এসকিউএল শেখার জন্য টেক তৌফিক নামের পাকিস্তানি একজন আছে, তার একটা ভালো চ্যানেল আছে, এসকিউএল খুব ভালোভাবে শেখা যায়। সো এটা। আর আমাদের ক্লাসগুলো হয় হলো জানুয়ারি 3 তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হবে। আর এখন থেকে অলরেডি যারা এনরোল করছে তারা সাপোর্ট সেশন পাচ্ছে। আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টরও পাঠাওয়ে জব করে, আমার স্টুডেন্টই, ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, তখন পাঠাওয়ে জব করতেছে। সেখান থেকে সে ক্লাস নেয়, গাইড করে প্রতিদিনই। প্লাস হলো রেকর্ডেড কিছু ভিডিও আছে আমার করা ইম্পর্টেন্ট টপিকস এর উপর, সেগুলোর অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়। এবং ওই কোর্সের সবকিছু ভিডিও, যে আমার 40টা যে লাইভ ক্লাস হবে টোটাল, জানুয়ারি 3 থেকে শুরু হয়ে হয়তো এপ্রিল মে পর্যন্ত, সেগুলোরও ইয়েগুলো দেওয়া হবে, শেয়ার করে দেওয়া হবে। সো দ্যাটস ইট আই থিঙ্ক ফ্রম মাই সাইড। আপনাদের এনিথিং, যে কোনো কোয়েশ্চেন বা আমি চেষ্টা করব আনসার দেওয়ার, যদি কোনো কিছু থাকে। আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি একটু ইন্টারাক্ট করলাম। আমি আপনাদের সবাইকে আনমিউটের পারমিশন দিয়ে দিচ্ছি। আপনাদের কোয়েশ্চেন্স থাকলে আপনারা আনমিউট করে ভাইয়াকে আস্ক করে নেবেন। অ্যান্ড এগেইন, ওয়েবিনারের ওয়েবিনারের সব হচ্ছে আপনার রেকর্ডিং যদি চেয়ে আপনাদের দরকার পড়ে, তাহলে কাইন্ডলি ফর্মটা ফিল আপ করে ফেলবেন, ওটা আমাদের অ্যাটেন্ডেন্স ফর্ম, এবং আমরা ওই ফর্মের থ্রুতেই সবাইকে ওয়েবিনারে রেকর্ডিংটা মেল করে দিব, এবং কোর্সের ডিটেলস আমি চ্যাট বক্সে দিয়ে দিই। থ্যাংক ইউ সো মাচ।
এনিওয়ান, এনিথিং? আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল আর কি। জি প্লিজ। আচ্ছা, তো আমার আর কি রিসেন্টলি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হতে যাচ্ছে। আমি গ্রাজুয়েশন করছি বিবিএ ফাইন্যান্সের উপরে। তো আমার এই ডাটা অ্যানালাইসিস এটা আমাকে আমার ফিউচার জব লাইফের জন্য আমাকে কতটুকু হেল্প করতে পারবে, বা আমি এখান থেকে কতটুকু বেনিফিটেড হতে পারবো? ওকে, আমি যে সেই জায়গায় আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে বলি। আমি যার সাথে কাজ করি, আমার কোম্পানির যে এমডি, উনি জার্মান ভদ্রলোক, হ্যামবুর্গে থাকেন। সো উনি ফাইন্যান্সের একজন স্টুডেন্ট ছিলেন, মানে ফাইন্যান্সের স্টুডেন্ট না, প্রফেশনালও, এবং একটা ব্যাংকের বড় কর্মকর্তা ছিলেন। ওটা ছেড়ে উনি 12 সালে ওই রিভার্স রিটেল, বা এখন যেটার নাম বাড়িয়েন সেল, ওই কোম্পানি প্রতিষ্ঠা করেন। সো এখানে কাজ করেছে। তো আমি যখন যাই, গিয়ে উনি প্রথম মাসে যেটা হয় যে উনি তো ওনার এক্সিস্টিং অ্যানালাইসিস গুলা দেখাচ্ছিল, যে আমি এটা এটা এক্সেলে করেছি, এটা 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 থেকে ডিসিশন মেকিং। উনি হয় আর জানেন না, পাইথন জানেন না, এসকিউএল জানেন না, পাওয়ার বিআই জানেন না। এবং একটা পর্যায়ে উনার কাজও আমি সব পাওয়ার বিআই এবং পাইথন এগুলা দিয়ে অটোমেট করে নিয়ে আসছি। তো অনেক হ্যাপি। ইভেন আমার টিমে পরে আমাকে আরো রিক্রুট করতে বলল। কিন্তু উনি জাস্ট, বললাম তো, জাস্ট ডেটা অ্যানালাইসিস এর ওইগুলা নলেজ না থেকে, মানে উনি এক্সেল দিয়ে তো ডেটা অ্যানালাইসিস করার এক্সপিরিয়েন্স থেকে উনি এত সফিস্টিকেটেড লেভেলের কাজ করেছেন যে মানে আনইমাজিনেবল। উনি অনেক টাফ পারসন, বাট আমি কাজ করতে ওনার সাথে খুবই এনজয় করি সবসময়। কারণ হলো ওনার যে আইডিয়া, এবং ওনার প্রত্যেকটা কথা হলো ডেটা ড্রিভেন। মানে আমি হলো গাট ফিলিংস থেকে একটা কথা বলে দিলাম, সর্ট অফ মার্কেটিং ফাইন্যান্সে যেটা হয় অনেক সময়, যে আপনি যদি ডেটা অ্যানালিস্ট বা এগুলো যদি না জানেন, অনেক সময় গাট ফিলিং থেকে কথাবার্তা হয়। So, ওইটা না করে আপনার এক্সিস্টিং যে ডেটা সেটা কি বলতেছে সেটা অনুযায়ী ফিউচার ট্রেন্ড দেখা, যেমন উনি ট্রেন্ড অ্যানালাইসিস করতো, যেমন ফরকাস্টিং করা, এবং গত বছরের ফিগারের সাথে আমাদের টার্গেট ফিগার, বা সরি এই বছরে যে আমার প্রতি মাসে সেল হচ্ছে এটা টার্গেট ফিগারের সাথে কম্পেয়ার করা, আমি কতটুকু পারচেস করব এটার সাথে কম্পেয়ার করা, আমার কি বেশি দাম দিয়ে কিনতেছি কিনা। হ্যাঁ, এই সব কিছু কম্প্যারিজন বলতে এটাতে অনেক অ্যানালাইসিস আছে কম্পারেটিভ। তো অ্যাটলিস্ট এক্সেলও যদি আপনি ভালো জানেন, দেন ইটস এ রিলিফ, টুড হেল্প ইউ লট। আপনার আরেকজনের উপর অলওয়েজ ডিপেন্ডেন্ট হইতে হবে না। যে আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডেই কাজ করেন, ধরে রাখলাম যে ওকে, আমি প্রত্যেকটা নাম্বারের জন্য আরেকজনকে জিজ্ঞাসা করব, ওকে, আমার সেল কেন কমলো, কেন বাড়লো, বা এটা কত আছে, কি আছে, এই জিনিসগুলো কিন্তু আপনি নিজেই জানতে পারবেন। আপনি যদি এসকিউএল জানেন এবং এক্সেল অথবা পাওয়ার বিআই জানেন, আপনি কিন্তু নিজেই, কারণ ডেটা থাকে সবসময় ডেটাবেজে, সেখান থেকে আপনি নিজেই বের করে এটা। তো আপনি যদি এরকম আপনার যে কাজ সেটা ফাইন্যান্সের কাজ, সেটার পাশাপাশি যদি ডেটা অ্যানালাইসিস জানেন, তাহলে ডেফিনেটলি আপনি আপনার টিম অন্যদের থেকে এগিয়ে থাকবেন। আপনি নিজে ক্যারিয়ারে ভালো করতে পারবেন, যে কোম্পানির জন্য এই কাজ করেন তাদের ডিসিশন মেকিং এ হিউজ হেল্প করতে পারবেন। আর ওইটা ছেড়েও যদি আপনি সরাসরি যদি ডেটা অ্যানালিস্ট হিসেবেও কাজ করেন, ডেফিনেটলি আপনি তো অলরেডি ফাইন্যান্সে কাজ করেন, নাম্বার বুঝেন, নাম্বার যদি বুঝেন, এই জিনিসটা আরো সহজ হবে। সো আশা করি আমি আপনার আনসার দিতে পেরেছি। তারপরও আর আপনি অলওয়েজ, ইউ ক্যান অলওয়েজ রিসার্চ এই বিষয়ে আরো। থ্যাংক ইউ। এনিওয়ান এলস? আচ্ছা, ওকে, একজন বলছিলেন কোর্সটা কি বিগিনার থেকে অ্যাডভান্স? হ্যাঁ, ডেফিনেটলি একদম বিগিনার ফ্রেন্ডলি থেকে, এই জন্য আমি এক্সেল থেকে শুরু করি। আর আমি বললাম আমার এখানে কোর্সের স্টুডেন্টরা হলো, এখানে ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডের যেমন আছে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করা জাস্ট কয়েকজনও আছে, জাস্ট ইন্টারমিডিয়েট কমপ্লিট করে তারা ফিউচারের জন্য ইনভেস্ট করতে যাচ্ছে, এখন থেকে এগিয়ে থাকতে যাচ্ছে, তারাও আছে। তো সবার জন্যই সেম। এটা খুবই প্রোগ্রামিং ইন্টেন্সিভ কোর্স না, যেখানে শুধু প্রোগ্রামিং, যেটা ডেটা সায়েন্টিস্ট হতে গেলে আপনাকে মাস্ট প্রোগ্রামিং এ বেস্ট ভালো হইতে হবে, খুবই ভালো হইতে হবে। কিন্তু ডেটা অ্যানালিস্ট হতে গেলে প্রোগ্রামিং জানতে হবে, যেমন এসকিউএল, বেসিক পাইথন। পাইথন না জানলেও বেশিরভাগ জবে এসকিউএল, পাওয়ার বিআই আর এক্সেল দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়, কিছু স্ট্যাটিস্টিক্স এর নলেজ লাগে। সো এগুলা কিন্তু খুব প্রোগ্রামিং ইও না, এসকিউএল এর ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ। পাওয়ার বিআই এর 20% কাজ একটা ডেক্স নামে একটা কথা বলে, ওইটা দিয়ে করতে হয়। বাকি সবই ড্র্যাগ এন্ড ড্রপ করেও করা যায়। সো খুবই যে প্রোগ্রামিং ইন্টেন্সিভ ব্যাপারটা এমন না। আমরা একদম এক্সেলের ফর্মুলা থেকে শুরু করে দেন পিভট টেবিল দিয়ে কিভাবে অল্প সময়ে কিভাবে ডাটা অ্যানালাইসিস করে ফেলা যায়। 30 তারিখে একটা ওয়েবিনার আছে, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এক্সেল দিয়ে কত ইজিলি ডাটা অ্যানালাইসিস করা যায় এবং দ্রুত ডাটা অ্যানালাইসিস করা যায়। আমি নিজে এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস আমি পাইথনে না করে আমি এক্সেলে করি, কারণ আমার অনেক টাইম সেভ করে ডাটা যদি ক্লিন ফরম্যাটে থাকে।
ওকে, এনিওয়ান এলস? ভাইয়া এই কোর্সটা করার পরে যদি পাওয়ার বিআই যে প্রফেশনাল সার্টিফিকেশন? সার্টিফিকেশনের জন্য কি জি, প্রিপারেশন নেওয়া যাবে? আচ্ছা, হ্যাঁ, ডেফিনেটলি অলরেডি, মানে আমি তো পাওয়ার বিআই মাইক্রোসফট সার্টিফাইড PL300 যেটা, এবং এই 30 তারিখে আমি DP600ও দিব, যেটা ফেব্রিকের। সো আমি সর্ট অফ কন্টিনিউয়াস লার্নিং এ থাকি, সবসময় চেক করি। আমি এক্সাম দেওয়ার পরে লিঙ্কডইনে আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমার লিঙ্কডইনে দেখতে পারেন। ওটার পরে এখানে আমাকে যারা, আমি মানে পুরো একটা রোড ম্যাপ দিয়েছিলাম, ওই রোড ম্যাপ ফলো করে, এবং একটা রিসোর্স ছিল আমার কাছে, কিছু রিসোর্স, ওইগুলা যারা চেয়েছে সবাইকে দিয়েছি। অ্যাটলিস্ট আমাদের দেশের অথবা ইন্ডিয়ার মিলিয়ে 15 জনের মতো অলরেডি পাস করেছে ওই গাইডলাইন অনুযায়ী। আজকেও আমার কারেন্ট বেচে যে স্টুডেন্ট, উনি আমার ফ্ল্যাট ওনারও আসলে। উনি হলো HSBC ব্যাংকের ম্যানেজার, গুলশান শাখার। তো উনি নিজে ওনার ওয়াইফ সহ এই কোর্সটা করতেছেন, এত ব্যস্ত মানুষ তারপরেও। উনি ঢাকা ইউনিভার্সিটির ফাইন্যান্স স্টুডেন্ট ছিলেন, ফাইন্যান্স। ওনার ওয়াইফ হলো হাবিব ব্যাংকের জব করেন। ওনারা দুইজন মিলে গেছে, এবং ওনারা একদিন বাসায় এসে বলতেছিলেন নেওয়ার সময় যে ওনারা এটাতে কতটুকু বেনিফিট, এটা আগে বুঝতো না, যে নাম্বার আসতেছে কিভাবে ক্লিকে ওরা ব্যবহার করে বা সামথিং, এবং রিপোর্টিং গুলা ম্যানুয়ালি করতে হতো। তো এক্সেলে যখন আমি পিভট টেবিল, পাওয়ার কুইরি এগুলা দেখালাম, ওইটা দেখিয়ে ওনারা ওনাদের কাজ অনেক সহজ হয়ে যাচ্ছে রিপোর্টিং করাটা। আর উনি ইভেন, আজকে ওনার সাথে আমার কথা হলো, উনি প্রিপারেশন নিচ্ছিলেন আগে থেকেই PL300 এর। তো আজকে ওনার প্রিপারেশনের আপডেট জানালেন, এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন প্রসেসটা একটু ডিফিকাল্ট, ওটা তো ইভেন আমি ওনাকে হেল্প করব। সো এটা আমি গ্যারান্টি দিতে পারি, কেউ যদি আগ্রহী হন এবং ইনভেস্ট করতে চান টাইম, তাহলে PL300 পাস করা কোনো ব্যাপার না। ওইটা আমি গাইড সবাইকেই করি যারা আগ্রহ দেখায়। সবাই তো আর দিতে চায় না, কারণ যেহেতু এটা পরীক্ষা দিতে 8-9 হাজার টাকা লাগে, সো সবাই দিতে চায় না। এই তো ভাই। আচ্ছা, এখানে দেখা যায় যে অনেকে এক্সেল নিয়ে অনেকের খুব একটা ডেপ নলেজ বা বেসিক নলেজেরই অনেকের থাকে না। তো আমরা কি এই হুম, কোর্সটার মাধ্যমে এক্সেল এর বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণটাই জানতে পারছি? ডেফিনেটলি। একদম অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল রিপোর্ট পর্যন্ত যেটাকে বলে, এবং অ্যাডভান্স বলতে যদি আপনাদের ইয়ে থাকে, অনেকে জানি না এটা টার্মগুলোর সাথে পরিচিত কিনা, যে ইয়েতে ম্যাক্রো বা VBA লুক, এগুলা কিন্তু এখনকার সময় ডেটা অ্যানালিস্টদের ভুলেও জানতে হয় না, ডেটা অ্যানালিস্ট, ডেটা সাইন্টিস্টদের। এইগুলা বাদ, এগুলা কখনোই লাগে না। তো যা লাগে সবই জানতে পারবেন। এবং আমি এই জন্য বলবো যে মডিউলে কিন্তু আমরা উইক বাই উইক প্ল্যান আছে। আপনার ফর্মটা ফিল আপ করলে, আমি আজ করবো, হোস্ট যে আছে আপনাদের হলো, যে হ্যান্ডবুকটা আছে যেটা ডেটা অ্যানালিটিক্স এর ইয়েতে, ওইটাও দেখে নেবেন। এমনিতে আপনারা ওয়েবসাইটে ওদের গেলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ইন্টারেক্টিভ কেয়ারস এর। আপনি একটু দেখেন, যে একদম ফার্স্ট ক্লাসে দেখবেন যে ফর্মুলা থেকে শুরু করা, দেন এক্স লুকআপ, ভি লুকআপ, এগুলা দিয়ে শুরু আছে। দেন হলো বিভিন্ন শিট কনসলিডেট করতে হয় কিভাবে, ডেটা ক্লিন করতে হয় কিভাবে, অটোমেট করতে হয় কিভাবে পাওয়ার কোয়েরি ইউজ করে, ওইগুলো আছে। দেন লাস্টে পিভট টেবিল ইউজ করা, চার্ট ইউজ করা, যেটা হলো খুব দ্রুত অ্যানালাইসিস করার ওয়াই যেটা, এবং ওটা দিয়ে কিভাবে ড্যাশবোর্ড বানাতে হয়, এবং ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ভাই পান্ডার সবগুলাই আছে। কাজটা কি? পান্ডাস হলো পান্ডা পাইথনের একটা লাইব্রেরি। হ্যাঁ, যেটা দিয়ে আপনি যদি পাইথনে অ্যানালাইসিস করেন, সব থেকে মোস্ট ইউজফুল লাইব্রেরি হলো পান্ডাস। এটা দিয়ে আপনি ডেটা রিড করতে হবে, প্রথমে রিড করা যায়, তারপরে ডেটা ক্লিন করা, ডেটা অ্যানালাইসিস করা, কিছু গ্রাফও বানানো যায়, তারপরে যদি আবার সেভ করে রাখতে চান, এটা খুবই পাওয়ারফুল এবং সব থেকে ইউজফুল লাইব্রেরি পান্ডাস। বাট যেটা বললাম, 80% জবের ক্ষেত্রে আপনি যদি ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করেন, তখন আপনি লিঙ্কডইনে দেখলে নিজেও জানতে পারেন, তখন আসলে এক্সেল, পাওয়ার বিআই এবং SQL, এই তিনটা জানলেই হয়। মানে SQL হলো আপনার ডেটার সোর্স। বেশিরভাগ সময় আপনি এক্সেল থেকে ডেটা নিয়ে কাজ করবেন, আপনার ডেটা বেস থাকে প্রত্যেকটা কোম্পানি, ওখান থেকে ডেটা নিয়ে কাজ করবেন। আর না হলে কি করতে হয়, বলতে হয় ডেটাবেস যে অ্যাডমিনিস্ট্রেটর, আমাকে এই ডাটাটা একটু নামায় দাও তো, ওইটা নিয়ে তারপরে আবার এক্সেলে মানুষজন অ্যানালাইসিস করে। আপনি যদি ওইটা জানেন, এবং SQL খুবই ইজি টু লার্ন ল্যাঙ্গুয়েজ, যেটা আমি খুব ইজিলি শিখাই। সো, এবং এটা লাগবে, ডেটা অ্যানালিস্ট হন, ডেটা সায়েন্টিস্ট হন, যাই হন, SQL লাগে। SQL, পাওয়ার বিআই এবং এক্সেল দিয়ে 80% জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং কাজও হয়ে যায়। আর একটু সফিস্টিকেটেড অ্যানালাইসিস এর জন্য, যেমন মেশিন লার্নিং এর জন্য বা টাইম সিরিজ অ্যানালাইসিস এর জন্য, ক্লাস্টারিং, এই ধরনের কাজের জন্য, তখন হলো পাইথন জানতে হবে। পাইথন অথবা আর যেরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কোর্সে কি ডেটা ভিজুয়ালাইজেশন আছে? হ্যাঁ, হ্যাঁ, ভিজুয়ালাইজেশনের উপর পুরো, আমি তো পাওয়ার বিআই এর উপর 16টার মতো, 12টা না 16টা ক্লাস আছে, 2-3টা প্রজেক্ট দেখানো হয়, এবং এক্সেল ও ড্যাশবোর্ড পর্যন্ত থাকে। তো ভিজুয়ালাইজ, আমি পাওয়ার বিআই PL300 সার্টিফাইড, আমি পাওয়ার বিআই
নিয়ে আমি একটা কনসালটেন্ট, বেশ কিছু কোম্পানির হয়ে কাজ করি কনসালটেন্সি প্রজেক্টে, ফ্রিল্যান্সিং এ আমাদের প্রজেক্টটা কাজে করা হয়। সো এটাতে সো এটা আমাদের কোর্সের মেইন ফোকাস পয়েন্টই হলো এটা, কারণ অটোমেশনের জন্য যারা এক্সেল ইউজারও, তাদের জন্য একটা পর্যায়ে না একটা পর্যায়ে পাওয়ার বিএ আসতে হবে, বা আসলে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। কিন্তু সবার তো হয়তো বা লাগবে না, বা সবার কোম্পানি পাওয়ার বিএ লাইসেন্সও কিনবে না। তো তার জন্য কি হইতে পারে? তো তাদের জন্য যেন এক্সেল এর ফাউন্ডেশনটা স্ট্রং হয়, যেন এক্সেলে আমরা এরকম জাস্ট আই ওয়াশ দিয়ে কিছু দেখাই না। আমি এটা আমার নিজের কাজের এক্সপিরিয়েন্সের আলোকে আহ সবটাই দেখে, আপনারা মডিউলটা একটু দেখলে আপনারা নিজেরা ভেরিফাই করতে পারবেন জিনিসগুলো। আর একজন একটা কোয়েশ্চেন ছিল, কোর্সে এনরোল করলেই কি প্রি রেকর্ডেড ভিডিও অ্যাক্সেস পাওয়া যাবে কিনা? ডেফিনেটলি, যেদিন করবেন তারপরের দিনই আপনাদের ইন্টারেক্টিভ কোর্সের সাপোর্ট থেকে আপনাদের অ্যাক্সেস দিয়ে দিবে। এবং প্রতিদিন রাতে সাপোর্ট সেশনও হচ্ছে, সেখানে গিয়ে ওইগুলা দেখতে দেখতে কোনো কোয়েশ্চেন আসলো সেটারও আপনি আনসার পেয়ে যাবেন। আচ্ছা, একটু একজনের একটা কোয়েশ্চেন হচ্ছে যে ডেটাবেজ ইঞ্জিনিয়ার এবং ডেটা ইঞ্জিনিয়ার সামহার সিমিলার কিনা। ডেটাবেজ ইঞ্জিনিয়ার বলতে কিছু কোনো পজিশন হয় না প্রথমত। হ্যাঁ, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হয়, স্পেসিফিক একটা রোল থাকে অনেক সময়। হুম, ডেটা ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর ওইটা রোলটা আলাদা। ওখানে আপনাকে এসকিউএল ভালো জানলে, শুধু এসকিউএল ভালো জানলেই হয়, কিছুটা নেটওয়ার্কিং এর নলেজ থাকলে ভালো, না হলেও সমস্যা নাই। কিন্তু ওই রোলগুলো আলাদাই হয় একটু। ওখানে খুব এসকিউএল ভালো জানলে, আপনি টপ লেভেলে জানলে আপনি ওইটাও করতে পারবেন, ওই রোলগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিং এটা আলাদা। ডেটা ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন সোর্সে ডেটা থাকে, যে ডেটাবেস বললেন না, আপনার হয়তো বা আলাদা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আছে। তো আপনার দুইটা তিনটা সোর্স ডেটা আছে, আপনার কেউ ফেসবুকে আপনার কিছু ডেটা আছে, ওয়েবসাইট থেকে কিছু ডেটা জেনারেট হয়, আপনার কোনো অ্যাপ থেকে ডাটা জেনারেট হয়, আপনার একটা লোকাল ডেটাবেস আছে, ক্লাউডে কিছু আছে। সব সোর্স থেকে এক জায়গায় না নিলে তো আমার ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্টরা কাজ করতে পারবে না। এগুলাকে বলে ক্লাউডে নিয়ে রাখা হয়, ডেটা ওয়্যার হাউস। এগুলো নিয়েও আমার কনসেপচুয়াল সেশন থাকে। সো ইওটা দেখেন, এসকিউএল পার্টের ইওটা দেখেন, আপনারা তাহলে বুঝতে পারেন ডেটাবেস ফান্ডামেন্টালস। তখন ওই জায়গায় রাখার পরে তাদের কাজ হলো ডেটা ওয়্যার হাউস, এবং এই পাইপলাইনের কাজ বলে ইটিএল বলে। এক্সট্রাক্ট করা বিভিন্ন সোর্স থেকে, দেন ট্রান্সফর্ম করা, প্রয়োজন ট্রান্সফর্ম বলতে ক্লিন করা, দেন হলো লোড করা। সেটার উপরে আমরা ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্টরা কাজ করি। তো ডেটা ইঞ্জিনিয়ার, এবং এটার হিউজ ডিমান্ডও আছে। এবং আপনি যদি এসকিউএল খুব ভালোভাবে শিখেন, আমার বেশিরভাগ জায়গায় এক্সপিরিয়েন্স হলো কোর্সের অংশে যেহেতু এসকিউএল শিখে আপনারা ভালোভাবে শিখেন না, হয় শেখানো হয় না অথবা ভালোভাবে শিখেন না। আপনি ডেটাবেজের নর্মালাইজেশন খুব ভালোভাবে শিখবেন, টপিকে থাকবে, আপনার প্রয়োজনেই আপনারই কাজে লাগবে। স্যাররা যতটুকু বড় বই তো দিবে একটা সাবজেক্ট, পুরোটা পড়ে ফেলবেন, ইউটিউব থেকে ভিডিও দেখবেন, ডেটাবেজের নর্মালাইজেশন শিখবেন, এসকিউএল এর কনস্ট্রেন্ট গুলা সম্বন্ধে ধারণা নিবেন। হ্যাঁ, ওয়্যার হাউসিং এর কনসেপ্ট কি সেগুলো সম্বন্ধে ধারণা নিবেন, জয়েনিং সম্বন্ধে ভালো ধারণা নিবেন, এমনি হবে। হ্যাঁ, আর একটা কোয়েশন হলো ডেটা অ্যানালিস্ট রিলেটেড রিসার্চ ওয়ার্কে এই কোর্স কিরকম হেল্প করবে? রিসার্চ ওয়ার্ক, আপনি যদি পাবলিক হেলথ ইয়ে নিয়ে কাজ করেন, আসলে স্কিল ডেভেলপমেন্টের পার্টটা তো আমরা কাজ করি, দেন এই স্কিল আপনি মাল্টিপল ডোমেনে কাজ করার হয়। তো কিন্তু আমি যেহেতু এখন বিজনেস, আমি আমার নিজের 4টা পাবলিশ পেপার আছে। হ্যাঁ, এবং ইভেন আমার ফ্রিল্যান্সিং প্রজেক্টের পার্ট হিসেবে একটা প্রজেক্ট ছিল, যেটা আমার পাবলিশ লাস্ট পেপার, যেটা সেটা হলো ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার 3জন প্রফেসরের সাথে, পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ডাক্তার ওনারা। তো ওনাদের সাথে পেপার আছে, ওইটা আমার ফ্রিল্যান্সিং কাজ ছিল, ফাইবার থেকে পাওয়া, কিন্তু আমরা ভালোভাবে কাজ করে দিই সেটা। তো আমি ওই স্কিল গুলা ছিল বলে ওনারা যেটা চেয়েছিল ওইটা আমি করে দিতে, এবং ওনারা তারপর ইন্ডিয়ান ইউনিভার্সিটির কাছে রেফার করে, ওখানে আরেকটা প্রজেক্ট করি আমরা, আমার সাথে আমার কাছে ছোট ভাই ছিল, তো ওরা মিলে। এবং আমি এটার জন্য আমি আর রাখার পক্ষে ছিলাম না, কারণ এখনকার সময় সবাই পাইথনে শিফট করতেছে। কিন্তু তারপরও আমি আর এর কিছু প্রি রেকর্ডেড 3-4 ঘন্টা প্রি রেকর্ডেড ভিডিও রেখেছি, কারণ রিসার্চের কাজগুলো এখনো অনেক জায়গায় আরে করে। এবং একটা 2টা সেশন রাখি, লাইভ সেশন, যেখানে আমি একটা ফুল একটা পাবলিক হেলথ ডেটা, সার্ভে ডেটা যেটা বলে, ওই ডেটার উপরে কিভাবে একটা পেপার লিখতে হয়, ডেটা অ্যানালাইসিস করে একটা পেপার, আধুনিক ওয়েতে, নট আমি এখানে এক জায়গায় গ্রাফ জেনারেট করলাম দেন একটা ওয়ার্ড ফাইলে ইয়ে করলাম, এরকম না। মার্কডাউন ফাইল, যেটা যারা রিসার্চ করেন তারা হয়তো এটা নিয়ে সম্বন্ধে ধারণা থাকবে না। এক মার্কডাউন ফাইলই পুরো রিসার্চের কাজটা, তো ওটা নিয়ে একটু থাকে। কিন্তু আপনার ডেটা বোঝা, ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং পুরোটা রিসার্চ বেসড না। তো কিন্তু তারাও যেন ফেসিলিটেট হইতে পারে, হায়ার স্টাডিজ যারা ইচ্ছা থাকে, এই জন্য আমি ওইটা এক্সট্রা হিসেবে আরো 2টা ক্লাস নেই। এবং আর এর যেটা বললাম 3-4 ঘন্টার রেকর্ডেড কন্টেন্ট থাকে।
আর কোর্স ফি বা এই বিষয়গুলো কমানো নিয়ে, এগুলো নিয়ে ইন্টারেক্টিভ ক্লাসের সাথে কথা বলবো না, আমি জাস্ট ওদের ইনস্ট্রাক্টর। কিন্তু আপনি লজিক্যাল সেন্সে যদি কথা বলেন, আমি ওদেরকে আরো বাড়াতে বলেছিলাম। কজ আমার এটা কথা না, আমার যে স্টুডেন্ট যে পাঠা হয়ে যা যাওয়ার জব হলো, ওখানে যাওয়ার পরে ওকে বললো তুমি কি আসলে এগুলো সব পারো? অলরেডি খুব ভালো করতেছে, কয়েক মাসের ভিতরে প্রমোশন পেয়ে সিনিয়র এক্সিকিউটিভ লেভেলে চলে গিয়েছে, নর্মাল ইন্টার্ন থেকে সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ লেভেলে। সো ওকে বললো আসলেই পারো? পরে হ্যাঁ ভাই আমাদের সবই পড়িয়েছে, দেখেন মডিউলটা এটা এটা। সো ও বললো এই কোর্সের ফি কত? তো ও যখন বললো যে 6,000, বা এটা আবার ছাড় সহ 4,000-এ নেমে যায়, তখন বললো যে ওকে, যে এই কোর্সের মিনিমাম তো 15-20 হাজার টাকা হওয়া উচিত ছিল, এবং অনেকে এইভাবে করায়। আমি যখন ইন্ডিভিজুয়াল বেচ নিয়েছি, আমার কোর্সের ফি ছিল 18,000-এর মতো। তো এখানে ইন্টারেক্টিভ ইয়ার্স এর ব্যাপারটা এটা না, ওরা চায় যে হলো যত সংখ্যক মানুষ যে ফেসিলিটেটেড হইতে পারে, নেটওয়ার্ক বড় হয় যেন, বা সবাই যেন এটা উপকৃত হতে পারে, এই জন্যই কম রাখা সর্ট অফ। না হলে এটা আপনি 5 মাসের প্রোগ্রামে 40টা লাইভ ক্লাসে এর থেকে কম এক্সপেক্ট করাটাও আসলে, কিন্তু ডেফিনেটলি কারো সিচুয়েশন ডিফারেন্ট থাকতে পারে, ফাইন্যান্সিয়াল প্রবলেম, ওইটা নিয়ে আপনারা কথা বলবেন ওদের সাথে। আই থিঙ্ক ওনারা কনসিডার করবে বিভিন্নভাবে, এটা পার্সন টু পার্সন ভেরি করে। হ্যাঁ, আর জবের অবস্থা নিয়ে, আচ্ছা হ্যাঁ প্লিজ লাইভ থেকে একটু কোশ্চেন করলে করেন, পরে আমি কোশ্চেনের এখানে আনসার দিচ্ছি। জি, পিসি ভাইয়া, যিনি জয়েন করেছেন, কাইন্ডলি একটু কোয়েশ্চেন করেন, আপনাকে আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, এই নামগুলা কিন্তু জয়েন করার সময় কিন্তু খুব সুন্দর করে দেওয়া যায়। আপনি যখন এই যে যখন অ্যাপ্লাই করবেন, এগুলো কিন্তু মানে ডেভেলপ করার বিষয় আছে। তো এই বিষয়গুলো কিন্তু একদিনে হয়ে যায় না। আপনি আপনার ইমেলটা প্রপার একটা নামে রাখা, বা আম, এই যে আপনার নাম কেউ বুঝতে পারছে না, আপনি লেখা হলো পিসি, হ্যাঁ। তো এই ধরনের আপনি যখন অ্যাপ্লাই করবেন কোথাও বা সামথিং, আপনার যদি আনপ্রফেশনাল একটা ইমেল থেকে যদি করেন, বা ওখানে যদি কোনো নাম না থাকে ইমেলের সাথে অ্যাসোসিয়েটেড, তখন কিন্তু এই জিনিসগুলা প্রথমেই কিন্তু রিজেকশন বা এগুলা কাজ করে। বাট এনিওয়ে, এটা জাস্ট শুরু। প্লিজ বলেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। ওয়েলকাম। ভাইয়া, আমার কিছু কোশ্চেন ছিল। আমার কোশ্চেনটা হয়তো বা একটু লেন্থি হবে, যদি আপনি আহ, একটু সময় নিয়ে যদি একটু হেল্প করতেন জি জি প্লিজ। বলেন, তবে আপনার যে কোশ্চেন গুলো অলরেডি মনে হয় আমি 2-3টা কোশ্চেনের আনসার দিয়েছি চ্যাট বক্সে, ওইগুলা তো অলরেডি আপনি আই থিঙ্ক আনসার পেয়ে গিয়েছেন। বাকিগুলা করেন, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো সবগুলাই। আম, ভাইয়া, বাংলাদেশে কেমন সুযোগ আছে ডেটা অ্যানালাইটিক্স এর? আমি শুধু ডেটা অ্যানালাইটিক্স এরই কথা বলতেছি, কারণ যেহেতু আমি একদম ওকে বিগিনার। ওকে, এটা প্রথমত আমি যেহেতু এই ফিল্ডে কাজ করি, এবং আমি যেহেতু শেখাই, আমারটা বায়াসড আনসার হতে পারে। এবং আমি আমার ক্যারিয়ারে এই ধরনের ডেটা অ্যানালিসিস, ডেটা সায়েন্স, এগুলোর বাইরে আমি কোনো কাজ করি নাই, স্ট্যাটিস্টিক্স বা এই ধরনের ফিল্ডের বাইরে। আমি এই জায়গায় স্টিক টু থাকতে চেয়েছি। তো আমার আনসারটা সর্ট অফ বায়াসড আপনার মনে হতে পারে, বাট ডেফিনেটলি দেয়ার ইজ স্কোপ। প্রতিদিনই বা অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 5 থেকে 10টা পোস্ট হচ্ছে, যেটা আমি শুধু লিঙ্কডইন থেকেই পাই। কিন্তু যেটা বললাম, শিখছেও কি, এরকম অ্যাপ্লাই করতেছে কতজন? অ্যাপ্লাই করতেছে একটা পোস্ট হলে দেখা যায় এটার মধ্যে 50 জন 100 জন অ্যাপ্লাই করতেছে, রাইট? সো এই জায়গায় নিজেকে আসলে আপনি যদি স্কিল ডেভেলপ করেন, এবং ওই লেভেলে যদি আপনি প্যাশন দিয়ে যদি আহ লেভেল আপ করেন, দেন দেয়ার ইজ ডেফিনেটলি গুড চান্স, কারণ অপরচুনিটি আছে। এবং ইন এটা আপনি বাংলাদেশ, বাংলাদেশের কথাই বাংলাদেশে। বলছি, বাংলাদেশের কথাই বলছি আপু। কারণ কিছু বেড়েছে বলতে, যেটা যে বললাম যে বিপিও কোম্পানির কথা বললাম না, তিন জি। বছর আগে তো ওরা ছিলই না এই ধরনের কোম্পানি, আমি কখনো সার্কুলার দেখি নাই। গত 3 বছরের ভিতরে অ্যাটলিস্ট বাংলাদেশে 50টা বিপিও কোম্পানি আছে, যারা হলো বাইরের কোম্পানিগুলোর জন্য বাংলাদেশের ভিতর থেকে হায়ার করতেছে। আর বাংলাদেশেরও যে কোম্পানিগুলা, ইস্টার্ন ব্যাংক, ইবিএল এর কথা যদি বলি, ব্যাংক কখনো ডেটা অ্যানালিস্ট হায়ার করেছে এগুলো শুনেছেন? এখন ব্রাক ব্যাংক বলেন, ইবিএল বলেন, আর ওই দিন হলো মার্কেন্টাইল ব্যাংক দেখলাম। সো ওরা ডেটা অ্যানালিস্ট হায়ার করতেছে ব্যাংকে থেকে। বলতে ইন্স্যুরেন্সে ডেটা অ্যানালিস্ট, আমার আজকে আমি সন্ধ্যায় যাদের সাথে ডিনার করে আসছি, ওরা গার্ডিয়ান ইন্স্যুরেন্সে কাজ করে, আমার 2 ইউনিভার্সিটির ছোট ভাই। তো ওরা ওখানে ডেটা অ্যানালিস্ট বা অ্যাকচুয়ারি অ্যানালিস্ট হিসেবে কাজ করতেছে। তো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি গুলাতে সবগুলা ওরা নিচ্ছে। তো এটা জাস্ট এটা বললাম। আর এইগুলা লিঙ্কডইনে একটু সার্চ করবেন, ই কমার্স সাইট গুলো তো ডেফিনেটলি নিচ্ছে। তো লিঙ্কডইনে যদি আপনি জব অ্যালার্ট অন করে রাখেন, আমার কথার উপর আপনাদের কারোই আস্থা রাখতে হবে না, আপনারা নিজেরাই বুঝে যাবেন তো আপনার কতটা জবের ইয়ে আসতেছে। আপনি ওই জায়গায় অপশন আছে দিয়ে রাখতে পারবেন, শুধু বাংলাদেশের ভিতরে অন সাইট।
ওকে বাইরে, ভাইয়া, ঠিক আছে। হুম। এরকম কি কোনো সুযোগ আছে যে আমরা আমরা যে ভাইয়া, আসলে আমি একদমই বিগিনার, আমার নো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, একদমই ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নাই, আমি শুরু করতে চাচ্ছি আর কি। তো ভাইয়া, যেটা এখন একটা হাইপ যে এআই হচ্ছে রিপ্লেস করে ফেলবে, অ্যাকচুয়ালি ডেটা অ্যানালিস্টের এই যে এক্সেল, পাওয়ার বিআই বা আপনার মাই এসকিউএল, তো এই ধরনের কাজগুলো কি এআই দ্বারা রিপ্লেস করা কখনো পসিবল, নাকি উল্টা এটা আমাদেরকে হেল্প করবে? এটা হেল্প করছে, এখন পর্যন্ত হেল্প করছে। সো এই তো আসছো প্রায় 2 বছর যাবত, এটা এখন পর্যন্ত মানুষকে হেল্প করছে, রিপ্লেস করছে না। তা এরকম কি কোনো পসিবিলিটি আছে যে ফিউচারে রিপ্লেস হয়ে যাওয়ার ওইটা পসিবিলিটি? হলে দেখেন, আমি এই ফিল্ডে ইনভেস্ট করতাম না। আমি এখনই চিন্তা করতাম এমন কিছু করার যেটা থেকে আমি সরে যেতাম। আমি আমার সিস্টার যে হলো স্যামসাং এ চাকরি করে, ও হলে এইচআর হিসাবে আছে, ও কোড বেসিক্স এর কোর্স করতেছে, আমার কোর্স করতেছে বা শিখতেছে 2 মাস যাবত। ওই জব থেকে ইভেনচুয়ালি সুইচ করে ডাটা অ্যানালিস্ট হিসেবে হওয়ার জন্য। আমার ওয়াইফ, যাকে আমি এই ধরনের এরিয়াতে গাইড করতেছি, সো আমি ইনভেস্ট করতাম না। আমার ক্লোজ জুনিয়র যারা, তাদেরকে অ্যাডভাইস করতাম না। আমি এরকম কোনো অপরচুনিটি দেখি না যে মানে সব রিপ্লেস করে দিবে। আর হিউম্যান ইন্টারাকশনের একটা হিউজ দরকার, বিশেষ করে ডাটা অ্যানালিস্টরা যখন অ্যাডহক অ্যানালাইসিস এর কুইরি দেয় কেউ, মার্কেটিং ডিপার্টমেন্টে এটা বললো, আমাকে প্রায়ই আসে যেটা, যে একটা লিড ধরায় দিল, এইগুলা আমার গত, আমি নতুন এই প্রোডাক্ট গুলা কিনতে চাচ্ছি বা কেউ আমাদের কাছে সেল করতে যাচ্ছে, তো আমার এইগুলা কেমন সেল হয় বা এগুলো আমরা আগে কত দামে কিনছি, এগুলোর একটা ইনফরমেশন গুলা দাও। তখন আমি কি করি, ডাটাবেজে কুইরি করে এগুলা এনে আবার এসকিউএল এনে, সরি, এক্সেল এনে জয়েন করে দিয়ে দিই, মার্জ করে দিয়ে দিই পাওয়ার কুইরিতে বা সামথিং। তো এই যে এই বিষয়গুলো করতেছি, এবং তাদের সাথে এখন তাদের মাঝে আবার আমার মাঝে মাঝে কোয়েশ্চেন করতে হয়, ওকে তুমি কি এটা চাচ্ছ না ওইটা চাচ্ছ। হ্যাঁ, এই যে কোয়েশ্চেন ব্যাগ, এটা স্টিল মানুষ এইভাবেই কমফোর্টেবল, এবং এখানে হিউম্যান ইনপুটের অনেক দরকার আছে, ইন্টারপ্রিটেশনের দরকার আছে। সো এইভাবে অরিড হওয়ার কোনো কাজ নেই। আর যেটা বললাম, ফিউচার প্রুফই যদি করতে চান, ইভেনচুয়ালি একদিনে তো এগুলো সব করে ফেলা যায় না। তো একটার সাথে মানে মাল্টিপল স্কিল ডেভেলপ করা, যেমন আপনি ডেটা অ্যানালিস্টের সাথে যখন ডেটা ইঞ্জিনিয়ারিং শিখবেন কিছুটা, আপনি, আপনাকে বিট করা খুব কঠিন হবে ইন্ডাস্ট্রিতে। বা ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা সায়েন্স দুটোই যখন কভার করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তখন আপনার ডেফিনেটলি আপনার ক্যারিয়ার হবে। সো এইভাবে আর কি নিজের চান্স বাড়াতে হয় যদি ডাউট থাকে কখনো। আচ্ছা ভাইয়া, এই যে শুধু ডেটা অ্যানালিস্টের কাজটাই যদি আমি করতে চাই, শুধু এটা করে কি নিজেকে ক্যারিয়ারে একটা ভালো লেভেলে নেওয়া যাবে? শুধু যদি ডেটা অ্যানালিস্টের কথা বলি যে আমি এটাই ভালোভাবে শিখবো, এটার স্কোপগুলি ভালোভাবে শিখবো, এটা কি শুধু আমি যদি ক্যারিয়ার হিসেবে যদি একটা ভালো লেভেলে নিজেকে নিতে চাই, বাংলাদেশের জব মার্কেট এটা কি আদৌ পসিবল? বাংলাদেশের জব মার্কেটে আপনি যদি এক্সপিরিয়েন্স ছাড়া কোথাও জয়েন করতে যান, স্টার্টিং নিয়ে আমি সবসময় বলি কখনো ওরিড হইতে নাই। আমি যখন ডেফোডিলের চাকরি ছেড়ে যখন আমি ডেটা অ্যানালিস্ট বা লোকাল কোম্পানিতে জয়েন করি, আমি 10,000 লেস স্যালারিতে জয়েন করি। আমি রিজাল্ট, টপ রিজাল্ট রেখে, এতদিনের এক্সপিরিয়েন্স রেখেও কম, কারণ আমি জানতাম আমি একটা নতুন একটা ফিল্ডে নামতেছি, এখন আমার লার্নিং পিরিয়ড, এখন আমার আর্নিং নিয়ে চিন্তা করা উচিত না, আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করা উচিত। কিন্তু আমি তখন এই এতটুকু কম্প্রোমাইজিং মেন্টালিটি ছিল, লার্নিং মেন্টালিটি ছিল বলে আমি আলহামদুলিল্লাহ গত আহ এই 3 বছরে আমি হলো এটা 10 টাইমস মোর মেক করতে পারতেছি। আমার সাথে ওই যে বাইরের দেশের কোম্পানিগুলোতে যখন করবেন, আপনাকে স্টার্টিং এ আপনাকে 10, আমার টিমেই ছিল একটা ছেলে, বিলাস নামের একটা ছেলে ছিল, ও হলো লিডিং ইউনিভার্সিটি সিলেট থেকে পড়াশোনা করে যখন জয়েন করে, ও মনে হয় 15,000 বা 10,000 ইন্টার্নশিপ জয়েন করে। আরেকটা ছেলে ছিল হোসানি, ও এখন ইউকে তে মাস্টার্স করলো রিসেন্টলি গিয়ে। ওরা 10,000 জয়েন করেছে। ওদের ইন্টার্নশিপ ছিল 6 মাসের। 3 মাস যেতে ওদের স্যালারি প্রথমে 30 হলো, 9 মাস যেতে আবার আরেকটা প্রমোশন পেয়ে তাদের স্যালারি 50 হয়েছে। কিন্তু ওই লেভেলে আউটস্ট্যান্ডিং তাদের স্কিল সেট দেখাইতে হয়েছে। এখন বেশিরভাগ জায়গায় কি হয়, আবার ওই কোম্পানিতে ইয়ে ছিল যে আমার টিমে আমি নিয়েছি এরকম, আমাকে 3 মাস থেকে 4 মাস জাস্ট আমার পাশে বসে তাদেরকে শুধু কাজই দেখিয়েছি। 3 থেকে 4 মাস দেখানোর পরে তাদেরকে কাজ করার কিছু এবিলিটি হয়েছে। তো আপনাকে কেন শুরুতে স্যালারি বেশি দিবে? কারণ আপনি তো প্রমাণ করেন নাই যে আপনি কি, বেশিরভাগ সময় আপনাকে আরেকজন সিনিয়র রিসোর্সে আপনার টাইম নষ্ট হচ্ছে আপনার জন্য, তার একটা কাজের একটা বড় অংশ তাকে তো অনেক হাই পে করতে হচ্ছে। তো এই কারণে শুরুতে কম হয়, কিন্তু আপনি যদি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখাতে পারেন, কোম্পানির জন্য রিয়েল ভ্যালু অ্যাড করতে পারেন, যে ধরনের বিভিন্ন অ্যানালাইসিস বা এগুলো বললাম বা যাই, তখন হলো ওয়াই নট। এবং সবথেকে বড় তো এটাই যে সবার তো এরকম হয় না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে 2 থেকে 3 বছরের ভিতরে 6 ডিজিট স্যালারি অ্যাচিভ করা কোনো ব্যাপারই না, এবং করছে বেশিরভাগ মানুষজন এই ফিল্ডে। লোকাল কোম্পানিগুলোতে এটা টাফ, কিন্তু বাইরের কোম্পানিগুলোতে ডেফিনেটলি সহজ। ভাইয়া বাইরের বলতে অটোমেশন, আমাদের দেশের কোম্পানি। হুম।
অটোমেশন বলতে আপনি কি বুঝেছেন? আপনি যে একটা অটোমেশন কথা বলেছিলেন যে পাওয়ার বিআই তে অটোমেশন বা এক্সেল এ, তো সেটা কি অটোমেশন আমাদের বলতে কোর্সে আপনার একই ইনক্লুডেড রিপোর্ট, আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, ইনক্লুডেড ইনক্লুডেড। আপনাদের এই জন্য বলছি যে মডিউলটা পুরোটা ভালোভাবে দেখবেন, অনেক বড়, কিন্তু আপনি যেহেতু ভালো জিনিস যাচাই করতে গেলে আপনার সময় দিতেই হবে, ভালো না খারাপ যে কোনো কিছু। ফুল মডিউলটা পড়বেন, প্রত্যেকটা পার্টের শেষে দেখবেন আমি লিখেছি আপনার অবজেক্টিভটা মানে কি এখানে, বা কি লার্নিংটা আউটকামটা হবে। ওই পার্টগুলো দেখলেই বুঝতে পারবেন। আর অটোমেশন বলতে আপনার যেটা হয় বেশিরভাগ কোম্পানিতে, যারা জানে না প্রপার ডেটা অ্যানালাইসিস, প্রতি মাসের শুরুতে একটা রিপোর্ট করে। হুম, যে রিপোর্ট করার পরে পরের মাসে নতুন ডেটা আসে, আবার ওই রিপোর্টটা করে, তার টাইম যাচ্ছে, রাইট? মাঝে মাঝে আবার বলা হয় টার্গেটের সাথে ইওর ম্যাচ আপ করার জন্য রিয়েল ডেটা, তো রিয়েল ডেটা সে নিবে, মানে সরি অ্যাকচুয়াল ডেটা যেটা সেলসের ডেটা ডাটাবেস থেকে একজনের কাছ থেকে চেয়ে নিল, আর টার্গেটের ডেটা আমার যে স্টেক হোল্ডার সে যে টার্গেট দিছিল সেটা দেখলো, দুইটা আবার ম্যাচ করে এক্সেলে আবার হলো পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ চেঞ্জ, এটা এটা এইসব দেখায়। এই কাজটাই তো দরকার নাই, আমি দুইটা সোর্সকেই পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করতে পারি। পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করে আমি এমন ভাবে ডাইনামিক করে দিতে পারি, আমি এবং এটা মান্থলি একটা শিডিউল রেফারেন্স দিতে পারি। এটা মানতেও করতে পারি, মানতেও লাগে না, আমার ডেইলিও করা যায়, আমার ডেইলি কতটুকু প্রোগ্রেস হচ্ছে। সো এটা হলো রিপোর্ট ভাইয়া, অটোমেশনের একটা আমাদের সিম্পল ফরম্যাট। ইম্পোর্ট ডেটা ইম্পোর্টের যে ব্যাপারটা, মনে করেন পাওয়ার বিআই থেকে এসকিউএল এ বা এক্সেল থেকে পাওয়ার বিআই তে, সেই অপশনগুলো নিশ্চয়ই আমাদের কোর্সে ইনক্লুডেড আছে। হ্যাঁ, ইনক্লুড ডেফিনেটলি। এগুলা ছাড়া তো মানে রিপোর্ট অটোমেশন বা কমপ্লিট একটা প্রজেক্ট করা তো পসিবল না। সো ভাইয়া, এন্ড টু এন্ড। স্ট্যাটিস্টিক্যাল যে নলেজটা, এই নলেজটা ডেটা অ্যানালাইস্ট বা ডেটা সায়েন্সদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, অনেক স্ট্যাটিস্টিক্যাল বেশি, নলেজ? অনেক 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 বেশি। এটা অ্যাবাউট ছাড়া 90%? ডেটাই বুঝতে পারবেন না। অ্যাবাউট 90%? না, অ্যাবাউট 90% বলতে তাহলে বাকি সবকিছু 10% এইভাবে বলতেছেন? না, এরকম আমি তো না। আমি আপনি স্ট্যাটিস্টিক্যাল যদি নলেজের বলেন যে পার্সন। হলো হ্যাঁ। এইভাবে আপনার এইভাবে যদি চিন্তা করেন যে আপনার যদি ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তো প্রথমে আপনাকে ভালো ডেটা বুঝতে হবে, ডেটার আউটলায়ার আছে কিনা এগুলো বোঝা, হ্যাঁ, ডেটার ভিতরে কোনো অ্যানোমালি আছে কিনা, বা বিভিন্ন গ্রাফ, যে এগুলো তো স্ট্যাটিস্টিক্যাল গ্রাফই, বার গ্রাফ বলেন, পাই চার্ট বলেন, হ্যাঁ, তা এগুলা তো অবশ্যই। এইসব এই পার্ট গুলা হলো আপনার মনে করেন যে ফুল আপনার ডেটা অ্যানালিটিক্স এর জার্নিতে 20 থেকে 25% ভ্যালু অ্যাড করবে। দেন হলো ওকে বিভিন্ন টুলস বলেন, এসকিউএল বলেন, এটা বলেন, ওগুলো তো টুলস বা ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওগুলাতে আসলে এই পার্ট গুলাই আমরা ইমপ্লিমেন্ট করি। ভাইয়া, আর এর বাইরে আমাদের কোর্সে স্ট্যাটিস্টিক্যাল নলেজটার উপর কতটা এমফাসাইজ করা হয়েছে? আমি শুধুমাত্র যতটুকু আপনার, আপনাদের স্টার্টিং এর জন্য আপনাদের যতটুকু প্রয়োজন, এবং সেখান থেকে আপনারা যদি আরো লেভেল আপ করতে চান, ডেফিনেটলি সেটা কাজ করতে 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 পারবেন। মানে সো আমরা কোর্সের, যখন আমরা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করব, তখন সময়ের সাথে সাথে আমরা শিখে যাব বিভিন্ন জি মানে ব্যাপারগুলো প্রয়োজন অনুযায়ী, কারণ সব প্রয়োজন স্ট্যাটিস্টিক্যাল অনুযায়ী। অ্যানালিসিস এর ব্যাপারটা হলো আপনি যখন আইসিডিডিআরবি তে কাজ করবেন, রিসার্চ অর্গানাইজেশনে, সেখানে এক ধরনের নলেজ লাগবে। সেখানে তো হ্যাঁ, বায়োস্ট্যাটিস্টিক্স এর নলেজটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এইরকম এক ধরনের নলেজ নলেজ লাগবে। আবার যখন ই কমার্স সাইট ফিনটেকের জন্য কাজ করবেন, তখন আবার আরেক ধরনের, তখন আবার ওয়াইডটা কমবে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট। তো এই জন্য ভাইয়া, যতটুকু দরকার। টাইম সিরিজটা নিয়ে কি খুব বেশি কাজ করা হয় আমাদের বাংলাদেশের কোম্পানিগুলোতে? টাইম সিরিজ। হ্যাঁ, ফরকাস্টিং লাগে, ফরকাস্টিং লাগে ডেফিনেটলি। কারণ সবাই চায় যে বিজনেসে যে আমার এক্সিস্টিং ডেটার উপরে যে আমার গ্রোথটা কেমন হবে, আবার অনেকে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখতে চায় যে আমার কোন সময়ে কেমন ডিমান্ড থাকে, তো ওই অনুযায়ী তারা স্টক করে প্রোডাক্টের। হুম, প্রাইসিংটা অনেক সময় ওই ধরনের হয়, ওইটার উপর ডিপেন্ড করে এটা হয়। খুব তো ইম্পর্ট্যান্ট একটা পার্ট, টাইম সিরিজ, যেটা হ্যাঁ, আমি বিশ্বাস করি আর কি স্ট্যাটিস্টিক্স এর জন্য। ভাইয়া, আমাদের যে স্ট্যাটিস্টিক্স এর যে কোর্সগুলো আপনি রেখেছেন কোর্সে, তো সেখানে কি আপনি আমাদের, হ্যাঁ, যতটুকু দরকার ততটুকু হয়তো বা আপনি রেখেছেন, বাট এর বাইরেও কি আপনি আমাদেরকে কি হেল্প করবেন যে হ্যাঁ, ফিউচারে স্ট্যাটিস্টিক্স এর এই টপিকস গুলো পড়লে তোমাদের জন্য অনেক সুবিধা হবে? জি, এটা হলো আমি আমাদের এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমি অলরেডি এটা আমি শুধু, কারণ আপনি দেখেন আমাদের একটা টাইম রেস্ট্রিকশন আছে, কোর্স 1 বছর হলে আপনারাই করতে অবশ্যই, চান না, বা আমাদের অবশ্যই। কোর্সেই দেখা যায় লাস্টের দিকে গিয়ে 20 থেকে 30% স্টুডেন্ট স্টে করে। কেন এত ক্লাস? সবাই চায় অল্পতে শিখে, কিন্তু অল্প কাজে যে ইন্ডাস্ট্রিতে গিয়ে এটা এফেক্টিভ হয় না, এটা এই জন্যই বুঝে না। ভাইয়া আমি এই কোশ্চেনটা করেছি যে আপনি না, এটা স্ট্যাটিস্টিক্স ডেফিনেটলি এর। আমি প্রত্যেকটা পার্ট পড়ানোর পরে এটার জন্য রিলেভেন্ট বই আরো কোথা থেকে শিখতে পারবে, বা ইউটিউবের চ্যানেলই হোক ওইগুলা, যেমন আমি স্ট্যাটিস্টিক্স এর পার্ট দেখানোর সাথে সাথে আমি আবার খান একাডেমির একটা ইউটিউবের প্লে লিস্ট আছে স্ট্যাটিস্টিক্স এর, খুবই এফেক্টিভ। আমি নিজে প্রথম 2014 সালে ওখান থেকে ভালোভাবে শিখেছি, আমার কোর্স থেকে যতটুকু শিখি নাই ওখান থেকে আমি এর থেকে ভালোভাবে শিখেছিলাম। তো ওইটা আবার সাথে সাথে সাজেশন করে দিই, দিয়ে দিই। এটা স্টেট না, অন্যান্য পার্টের ক্ষেত্রে, পাইথনের ক্ষেত্রে, পাওয়ার বিআই এর ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে। ভাইয়া, আপনি যেটা বলেছিলেন যে সেমিনারে, মানে একটু আগে ডিসকাশনে, যে পাইথন আর এর থেকে পাইথনটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি যতদূর জানি আর এই স্ট্যাটিস্টিক্যাল ব্যাপারগুলো যতটা ভালোভাবে করা যায়। না 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 আপু, এটা রং। প্রথমত হলো এই জায়গায় যারা অলরেডি কমফোর্টেবল, এই জায়গাটায় করি,
যেমন আমি আর ইউজ করেছি 2022 পর্যন্ত, এবং এক্সটেন্সিভলি অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে আইডিয়া ডাটা সবই আর দিয়ে করেছি। কিন্তু আমি নিজে শিফট করে আসছি পাইথন, এখন আর ব্যবহার করি না। কারণ আর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বলেন, এগুলোর জন্য আর এর অনেক ডিফল্ট লাইব্রেরি বা ইউজুয়ালি আছে। আমি যেমন জানি পাইথনের কয়েকটা জানি, কিন্তু ওখানে আমি অ্যাটলিস্ট 30টা 40টা লাইব্রেরি জানি। কিন্তু ওই কাজগুলো এখন পাইথনেও করা যায়। হ্যাঁ। আর সব থেকে বড়, তো সবসময় তো আপনি শুধু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসই করবেন না, আপনাকে যখন মেশিন লার্নিং এ আসতে হবে ইভেনচুয়ালি, তখন পাইথনের থেকে ফ্লেক্সিবল টু মানে কিছু নাই। এআই নিয়ে কাজ করতে হবে যখন ইভেনচুয়ালি, সবাই তো এক জায়গায় থেমে থাকবে না, পাইথনের থেকে বেটার কিছু নেই। হ্যাঁ। সো আপনি যদি রিসার্চ অর্গানাইজেশনে কাজ করেন, এখানে শুধু আরো না, আপনার অনেক জায়গায় চাই স্ট্যাটা, আপনাকে শুধু স্ট্যাটায় কাজ করতে হবে, তখন তো ওইটার জন্য ওইটার জন্য আলাদা স্পেসিফিক কোর্স আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। আচ্ছা, আমরা অন্য কারো কোশ্চেনও নেই ইন দ্য মিন টাইম। আই থিঙ্ক আপনার ইয়ে থাকলেও আমরা পরে নিতে পারবো। আহ, বর্তমানে জবের অবস্থা কেমন, একজন সাকিব নামে একজন কোশ্চেন করেছেন। আর এটা কিন্তু আমরা অলরেডি বলেছি যে জবের অবস্থা কেমন না। আই থিঙ্ক আপুর কোশ্চেনের মাধ্যমে এটা আপনি আনসার পেয়ে গিয়েছেন জবের মার্কেটে। এবং সব থেকে বলি, সবসময় যার কাছ থেকে যেটা শুনবেন সেটা ট্রাস্ট করতে হবে না ব্লাইন্ডলি, আপনি ভেরিফাই করেন, আপনি জব অ্যালার্ট অন করে রাখেন, দেখেন আমি তো কিছু স্ট্যাটিস্টিক্স দিলাম, আমার হিসাবে তো বাড়ছে। তা আপনি নিজে একটা আপনার স্পেসিফিক যে ধরনের জব চান, বা ডাটা অ্যানালিটিক্স, ডাটা সায়েন্স বা বিজনেস অ্যানালিস্ট, আপনি যদি এই কোর্সটা করেন তাহলে আপনি 3টা পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ওইগুলাই অন করে রাখেন। একটা জব অ্যালার্ট রাখবেন শুধু ডাটা অ্যানালিস্টদের জন্য, একটা হলো বিজনেস অ্যানালিস্ট, আর একটা হলো বিআই অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, পাওয়ার বিআই বা এগুলা দিয়ে যেটা কাজ করে। ওইখানে দেখেন কেমন পোস্ট আসতেছে, ওগুলাতে কি কি চাচ্ছে, রিকোয়ারমেন্ট হিসেবে কি কি চাচ্ছে, জব ডেসক্রিপশনটা কি, আপনি এগুলা নোট করে রাখেন। এগুলা আপনাকে ড্রাইভ করবে ওই জিনিসগুলো শেখার জন্য। আপনি একদিনে না হইতে পারেন, 6 মাসে 1 বছরে তো এই জিনিসগুলো রেডি করা হওয়াটা খুব কঠিন না। সো আরেকজন একটা কোয়েশ্চেন করেছেন যে হাসিবুল হাসান, ভাইয়া আই হ্যাভ এ কোয়েশ্চেন, রিমোট অর অনসাইট জব ছাড়া ফ্রিল্যান্সিং সাইডে ডেটা অ্যানালিটিক্স এর অপরচুনিটি বা গ্রো করার চান্স কেমন? অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট প্রেসার ডিরেক্ট জব ক্র্যাক করতে না পারলে, প্রথমত আমরা গাইড করি আমাদের কোর্সে, যেমন বলো না অপশন যত রাখা যায়, কারণ এখন তো প্রতিযোগিতা তো বেশি। সো যেন একটা না, সব মাঝে মাঝে বললাম না কিছু জায়গায় লাখও লাগে, তো আপনি তো লাখের আশায় তো বসে থাকবেন না। সো যত জায়গায় অপশন খোলা রাখা যায়, আমাদের কোর্সে থেকে যে পোর্টফোলিও ডেভেলপ করার পরে ইভেন আমাদের হলো, আমি নিজেও যেমন আমার অ্যাকাউন্ট আছে ফাইবারে, বা আমার সাথে কাজ করে কয়েকজন আছে, তো তারা এখানে র্যাঙ্কিং ফাইবারে মানে আপনি গিগ খোলা বা সার্ভিস খোলা, সেটা র্যাঙ্কিং এ আগানো, এই সব কিছুই হলো ইয়ে করা হয়। এবং আমার সাথে কয়েকজন, সবাই করতেছে ব্যাপারটা এমন না যারা শিখতেছে, কারণ সবাই শেষও করে না, বললাম না 20 থেকে 30% শেষ করে সর্বোচ্চ। আপনি বলতে পারেন যারা শেষ করে তাদের কি জব বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হয়, তাদের 80%-এরই হয়। সময় দিতে হয় 6 মাস, সর্বোচ্চ 1 বছর। ঠিক আছে, বাকিদের আর যারা আর নিজেরা শেষই করলো না, পিছিয়ে পড়লো অনেক কারণে, দেখা যায় এক্সাম আসে, এটা আসে ওইটা আসে, বা নিজের মাঝে ওই ধৈর্যটাই নাই তারাতে। ফ্রিল্যান্সিং এ ডেফিনেটলি সুযোগ আছে, কিন্তু ওই পোর্টফোলিও লাগবে। মানে আমরা যে প্রজেক্ট গুলা দেখাই, ওই প্রজেক্ট গুলা করে, এবং আপনি যদি এখানেও না করেন, আপনি নিজে থেকে আলাদা বিভিন্ন বিভিন্ন টপিকের উপর প্রজেক্ট করে ওই প্রজেক্ট গুলা দিয়ে আপনারা ইয়েতে প্রোফাইল সাজায় রাখবেন। দেন আপনি যদি, এবং এটার জন্য শুরু থেকে কমিউনিকেশন স্কিলটাও ডেভেলপ করার, কারো যদি ফ্রিল্যান্সিং মার্কেটে কাজই করার ইচ্ছা থাকে, আমি বলবো এই ধরনের কোর্স করেন করেন করলে, সাথে একটা মনে করেন যে ডুওলিঙ্গো ইউজ করেন, 10 মিনিট স্কুলের হলো মানে বেসিক একটা মনে করেন যে স্পোকেন ইংলিশেরই কোর্স করতে পারেন, অথবা হলো কেরিয়ার রিলেটেড কোনো ইউটিউবের কোনো ভিডিও দেখলেও দেখতে পারেন। So এই কমিউনিকেশন স্কিলটা অনেক ইম্পর্টেন্ট, যেন ক্লায়েন্ট যখন কথা বলে আপনার কাছে তো এইগুলা স্কিল গুলা, ইন্টারভিউ স্কিল বলেন, এগুলো আমাদের একটা কেরিয়ার সেকশনই থাকে, লাস্টের 1 মাস শুধু এগুলা নিয়ে গাইড করা হয় লাইভ ক্লাসের সাথে। ভাই ইংলিশ স্পিকিং কি খুব ফ্লুয়েন্সি হতে হয়, হাই লেভেলের? না মানে ওয়ার্কিং নলেজ যেটা সর্ট অফ, আমার যেমন আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, কোনো ওই রকম আলাদাভাবে প্রাইভেট টাইভেটও পড়ি না ওইভাবে। তা আমি যেমন আমি প্রতিদিনই কিন্তু আমার টিমের সাথে আমি ইংলিশেই কথা বলি, জার্মান টিমের। ওরাও কি ইংলিশে খুব ভালো? ওরা ওরা জার্মান বলতে পছন্দ করে? সর্ট অফ না, কিন্তু সবারই ওয়ার্কিং নলেজটা থাকতে হবে। বা অ্যাটলিস্ট রাইটিং এ, মানে স্পিকিং এ যেমনই হোক, রাইটিং এ যেন ভুল না হয়। রাইটিং এ যদি আপনি বানান ভুল করেন কন্টিনিউয়াসলি, এই জিনিসগুলো খুবই ইরিটেটিং হয়। সো কিন্তু গ্রামারলি বা বিভিন্ন ধরনের ইয়েগুলা টাইপিং অ্যাড করে রাখা যায়, যেটা আপনাকে সাজেশন দিবে। সো অ্যাটলিস্ট রাইটিং ফর্মটা যেন একটু ভালো হয়, আর স্পিকিংটা যেন কথা চালিয়ে নেওয়া যায় সর্ট অফ, তাহলে আর সমস্যা হবে না। না হলে তো আপনাকে কেন কাজ দিবে, কারণ কাজ দেওয়ার সময় সে প্রথমেই ডাউট হবে আপনি কাজ বুঝতেছেন কিনা।
আর বোঝার পর বোঝাও শেষ না, ডাটা অ্যানালিস্টদের মেইন কাজই হলো ইন্টারপ্রিট করা আপনার রেজাল্ট, কাজ করার পরে তাকে বুঝিয়ে দেওয়া। সো আই থিঙ্ক আমরা অনেক কোয়েশ্চেনই নিলাম, অনেকেও করলাম। যদি কারো যদি কোয়েশ্চেন থাকে, আমরা লাস্ট একটা কোয়েশ্চেন নিব, আচ্ছা দেন আমরা ভাইয়া, শেষ করতে চাচ্ছিলাম। এসকিউএল এ কি মানে ইটিএল নর্মালাইজেশন এই ব্যাপারগুলো কি আমাদের কোর্সে আছে? আপনারা মডিউলটা দেখবেন প্লিজ, মডিউলটা ডিটেলস দেখবেন, না হলে মডিউলটা কেউ দেখবেন না, আমি বুঝতেছি। মডিউলটা দেওয়া আছে, একদম ডিটেলসে দেওয়া আছে সুন্দর করে। আমি আপনার আনসার দিতে পারি, কিন্তু আমি আপনাদের ইনভাইট করতেছি, ওইটা দেখলে কি হবে, আরো অনেক কিছু ক্লিয়ার হবে, কি কি জিনিস পাচ্ছেন। এবং ওইটা আপনাদের কোর্স করেই করতে হবে এমন না। আপনারা ওইটা যদি আপনারা চান যে আপনারা, মানে অনেকে থাকে সেলফ লার্নার সর্ট অফ, আমি নিজেও সর্ট অফ এরকম, তো আপনি নিজে নিজেই স্টাডি করবেন, আপনার মাঝে ওই ইয়েটা আছে, হ্যাঁ, গাইডেন্স ছাড়া নিজে নিজেই পারবেন। তখন হলো আপনারা ওইটা ধরে ধরে যদি যে কোনো চ্যানেল থেকে, ইউটিউব থেকে বা চ্যাট জিপিটি ইউজ করে শিখেন, দ্যাটস এনাফ। এর বাইরে ইউজুয়ালি জব রোলে চায় না তেমন কিছু, এই 3টা পজিশনের জন্য। আর কারো কি কোনো কোশ্চেন আছে? আমরা লাস্ট কোশ্চেন নিব। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, সরি একটু ইন্টারাপ্ট ওয়ালাইকুম সালাম। করলাম। আমি সব আমাদের পার্টিসিপেন্টদের জানিয়ে দিতে চাই, এক কুপন কোডের কথাটা উঠেছিল বা ডিসকাউন্টের। আমাদের এখন আপস্কিল 28 কুপন কোডটা চলছে। আপনারা যদি আমাদের ওয়েবসাইটে ওটা অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি ডিসকাউন্ট পাবেন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কাইন্ডলি আপনার কোয়েশ্চেন। যে লাস্ট কোশ্চেন আমরা নিচ্ছি, এরপরে আমরা শেষ করে দিচ্ছি। জি ভাইয়া, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। হুম। আমি মোটামুটি অনেকগুলো বিষয়, আপনার এই এক্সেল পাইথন এগুলো একটু ফিমিলারিটি আছে, মানে আমি কাজও করি রেগুলার বেসিস। তো আসলে আমার গোলটা হচ্ছে একটু রিমোট জবের ব্যাপারে। তো এই এই বিষয়ে কোনো গাইডলাইন বা কোনো ইয়ে থাকবে কিনা কোর্সে? জি, আমি কিন্তু বললাম যে এই মডিউলটা ডেফিনেটলি তৈরি করা, এটা কিন্তু গ্লোবাল মার্কেটের কথা চিন্তা করে, এবং আমি গ্লোবাল মার্কেটে কাজ করতেছি। সো ওইটা কাভার হলে লোকাল মার্কেটের যে কোনো পজিশনের জন্য করা যায়, তো ওইভাবেই আমার করা, গ্লোবাল মার্কেটের সেন্সে করা। আর যেটা ওই যে পোর্টফোলিও বানানো, প্রজেক্ট গুলা দেওয়া, বা ওই যে আরএফএম সেগমেন্টেশন, কোহোর্ট অ্যানালাইসিস থেকে শুরু করে এই বিষয়গুলো দেখানো, হাইপোথিসিস টেস্টিং, সবগুলা কিন্তু ওইগুলা মার্কেটের কথা চিন্তা করেই করা, সর্ট অফ। আর এর বাইরে সাপোর্ট সেশন থাকবে, সেখানে কথা বলতে পারবেন। আম, এবারে যে কোনো কোয়েরি থাকলে সেটা আমাদের গ্রুপ থাকবে, গ্রুপে কমিউনিটির মতো, ওইটা তো থাকবে। তো আমি জাস্ট আপনাকে আশ্বস্ত করতে পারি যেটা কোনো শুধু লোকাল মার্কেটের চিন্তা করে ইয়ে করা না, গ্লোবাল মার্কেটের স্ট্যান্ডার্ডে। এবং আমার অনেক স্টুডেন্ট অলরেডি বা বাইরে প্রফেশনালরা আছে, জার্মানি থেকে অনেকে কোর্সটা করছে, ইউএসএ থেকে করছে বা করেছে। তারা করার সময় হলো ওই মার্কেটে যারা কাজ করছে তাদের দ্বারা ভেরিফাই করে। তো আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের বা সামথিং কেউ যদি থাকে, মডিউলটা শেয়ার করে, একটু লেংদি হইতে পারে, সবটা দেখবে কিনা আমি জানি না, কিন্তু একটা ওভারভিউ হলো কাউকে বলেন 5-10 মিনিট দিয়ে যদি মডিউলটা দেখে আপনাকে ইয়ে করতে পারে। এইগুলা জানলে কি আপনি রিমোট জব, মানে ওই সব ধরনের কোম্পানিগুলো, বাইরের কোম্পানিগুলোতে কাজ করার মতো আপনার ইয়ে হবে কিনা, ওইটা একটু ভেরিফাই করে নেবেন। আই থিঙ্ক আপনি আশ্বস্ত হবেন রেসপন্স শুনে। ঠিক আছে, তাহলে আজকে থ্যাংক ইউ। যারা আপনি জয়েন করবেন, ইনশাল্লাহ লাইভ ক্লাসে আপনাদের সাথে কথা হবে। আর এমনিতেও এই যে আলোচনাগুলো শুনলেন, যাদের ধৈর্য আছে, আমি যা আশ্বস্ত করতে চাই লাস্ট মুহূর্ত আর শেষবারের মতো, আপনারা যদি ডেডিকেটেডলি টাইম দেন, আপনার যদি রাইট মাইন্ডসেট থাকে, অনেকে যারা ইয়াং, যারা জব নেই, যারা এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখেন, এই সময় লার্নিং এর সময়। জব হলে মানুষ টাইম ম্যানেজ করতে পারে না, কারণ আপনাদের মাঝে অনেকে আছেন জব করেন অলরেডি, টাইম ম্যানেজ করতে পারেন না লার্নিং এর জন্য। তো ওই সময়টা ইয়ে করেন, এটা অনেক গুণে ফিরে আসবে, রিটার্ন হয়ে আসবে। আপনি যে টাইমটা দিচ্ছেন, এটা আপনার এখানে এই ধরনের জবগুলোতে আপনার গ্রোথটা হলো লিনিয়ারলি হয় না। যেমন ইয়ারলি বেশিরভাগ কোম্পানি যেরকম হয় 5% থেকে 10% বা সর্বোচ্চ হলে 15% ইনক্রিমেন্ট হয়, এখানে এইভাবে হয় না। আপনি যখন এক কোম্পানি থেকে আরেক কোম্পানি সুইচ করছেন, বা আপনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছেন কোম্পানির ভিতরে, তখন আপনাকে কয়েকশো গুণ আপনার হলো ইনক্রিমেন্ট হয়, 100%, 200% পর্যন্ত হয়। তো এখানে লিনিয়ার না, এক্সপোনেনশিয়াল গ্রোথটা। তো কিন্তু সেটার জন্য অবশ্যই কন্টিনিউয়াস লার্নিং এর মাইন্ডসেট রাখতে হবে, আপস্কিল করতে হবে। আর ভালোভাবে না শিখে আসলে জব জয়েন করলেও লাভ নেই, ফিশ আউট অফ ওয়াটার অবস্থা হয়, মানুষজন বেশি দিন থাকতে পারে না, হাঁসফাঁস করে বের হয়ে যায়। ঠিক আছে, সো থ্যাংক ইউ অল। আমি তাহলে হোস্ট থেকে কেউ আছেন? আমি জি তাহলে জি, লিভ নিলাম। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
and special thanks to all of our participants যারা আপনাদের মূল্যবান টাইম দিয়ে আমাদের সাথে জয়েন করেছেন, and again I hope রসি ভাইয়ার কথা দিয়ে আমরা সবাই ইন্সপায়ার্ড হয়েছি এবং মোটিভেটেড হয়েছি। থ্যাংক ইউ সো মাচ এগেন ভাইয়া। আপনার পারমিশন থাকলে we can end this session here. ওকে, শিওর শিওর, থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ ভাইয়া, আল্লাহ আসসালামু হাফিজ। আলাইকুম, থ্যাংক ইউ।